আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। তো আমরা আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ফ্রি লাইভ ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এবং গতকালকে আমরা সলভ করেছি হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ফুল চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। আশা করছি তোমরা ভালো একটা উপকার পেয়েছো এবং ওই ক্লাসটা করার পর, গতকালকে ক্লাস করার পর আমার মনে হয় না যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে খুব বেশি সমস্যা থাকার কথা। তো আজকের ক্লাসে সিমিলারলি আমরা শেষ করব হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। তো আজকের ক্লাসে আমরা জিন তত্ত্ব বিবর্তন সম্পূর্ণ চ্যাপ্টারটাই কমপ্লিট করব। আজকেও কালকের মতো হচ্ছে কি 70টা কোয়েশ্চেন নিয়ে আসছি। এই 70টা কোয়েশ্চেন একদম ব্যাখ্যা সহ সলভ করে দিব, যার মাধ্যমে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে নিশ্চিত থাকো একটা মার্ক তুমি কমন পাবাই। একটা কোয়েশ্চেন যদি আসে তাহলে একটা এখান থেকে আসবে, দুইটাও যদি আসে তাহলে দুইটাও এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা। শুধু যে জাহাঙ্গীরনগর তা না, অন্যান্য ভার্সিটিতেও এই ক্লাস থেকেই কমন পাবা। 70টা কোয়েশ্চেন মানে কি একটা চ্যাপ্টারকে কভার করার জন্য আর কোনো কোয়েশ্চেন আসলে প্রয়োজন হয় না। ওকে, তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের গত ক্লাসে যে দুইজন হচ্ছে সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করেছিল এবং পাশাপাশি যে দুইজন ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করেছিল এবং সর্বোচ্চ রেসপন্স করছে, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে ক্লাসটা মনোযোগ দিয়ে একদম কমপ্লিট করলো, সেই দুইজনকে কিন্তু আমরা সিলেক্ট করেছি, একটু পরেই দেখতে পারবা। সেই দুইজন কিন্তু আজকের ক্লাসের পর তারা কিন্তু দুইজনই একটা করে গিফট পেয়ে যাবে। তো তুমিও প্রতিদিন এইভাবে ক্লাসগুলোর প্রতি যদি অ্যাটেনশন দাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করে যাও, তাহলে তুমিও কিন্তু জাস্ট একটা গিফট পাবা। বাট শুধুমাত্র যে গিফটের জন্য ক্লাসগুলো করবা তা না, ক্লাসগুলো করলে কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি বেনিফিট হবে। বাংলাদেশে একমাত্র মনে হয় আমাদের অসমিয়াম থেকে জাবি ডি এর জন্য এরকম একটা ফ্রি প্রোগ্রাম চলছে। আর কোথাও আমি দেখি নাই যে জাবি ডি এর জন্য এত সুন্দর করে গুছানো ফ্রি প্রোগ্রাম, রেকর্ড ক্লাস দেওয়া আইকিউ এর জন্য, তারপর বিভিন্ন শর্ট ট্রিক্স এর রেকর্ড ক্লাস, রেগুলার লাইভ ক্লাস। কালকে হচ্ছে যে দুইটা চ্যাপ্টার আজকে সহ হবে, এটার উপর কিন্তু আগামীকালকে এক্সামও হবে। তো সব মিলিয়ে কিন্তু একদম কমপ্লিট তোমরা এখানে একটা ফ্রি প্রিপারেশন পাচ্ছ। রেগুলার ক্লাসগুলো করো, অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জাবি দিয়ে জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু অপেক্ষা করি, সবাই আসলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, তো আমরা শুরু করি, বাকিরাও আস্তে ধীরে আসো। দেখো, আমাদের গতকালকের ক্লাসে আমরা যেহেতু তোমাদেরকে একটা গিফটের অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, তো গতকালকের ক্লাসে যে দুইজন হচ্ছে ক্লাসে সর্বোচ্চ রেসপন্স করেছিল, সেই দুইজনের জন্য কিন্তু আমাদের গিফট থাকছে। তো গিফট কে কে পাচ্ছে? দুইজন বিজয়ী হচ্ছে, একজন হচ্ছে তোমার কি মিথিলা ফারজানা বুশরা, আর একজন হচ্ছে কি শারমিন আক্তার রুমি। শারমিন আক্তার রুমি এবং মিথিলা ফারজানা বুশরা তোমাদেরকে এই ক্লাসের পরে তোমাদেরকে কিন্তু ইনবক্সে আমাদের টিম থেকে একজন নক দিবে। নক দেওয়ার পর তোমাদেরকে যেভাবে গিফটটা দেওয়া দরকার সেভাবে গিফটটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তুমিও যদি প্রতিদিন এইভাবে গিফট গুলো পেতে চাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তো গতকালকার ক্লাসে দুইজন বিজয়ী মিথিলা ফারজানা বুশরা এন্ড হচ্ছে কি শারমিন আক্তার রুমি। ওকে, তো আজকের ক্লাসেও সিমিলারলি আমরা দুইজনকে সিলেক্ট করব, যে দুইজন ফ্রেন্ডদেরকে সবচেয়ে বেশি মেনশন করবে, পাশাপাশি যারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে এবং প্রত্যেকটা কোশ্চেনে চেষ্টা করবে রেসপন্স করার। তোমার উত্তরটা ভুল হোক বা সঠিক হোক ওইটা ম্যাটার না, তোমার কাজ হচ্ছে কি একটু রেসপন্স করো। রেসপন্স করলে কিন্তু তোমার সলভিং এর পাশাপাশি তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। এনিওয়ে, তো আমরা ক্লাসটা একটু শুরু করে দিই। অনেকগুলো কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে সলভ করব। আচ্ছা, আমি শুরু করি নাকি? অনেকে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথম কোশ্চেন কি, সবাই একটু রেসপন্স করবা। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 সেশন আসছে ডি ইউনিটে। সমপ্রকটতার কারণে মেন্ডেলের 30:1 ফিনোটাইপিক অনুপাতটির পরিবর্তিত অনুপাত কোনটি? এই যে তোমার অনুপাত, এই অনুপাত খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেলের দুইটা সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের একটা অনুপাত আছে, দ্বিতীয় সূত্রের একটা অনুপাত আছে। পাশাপাশি
প্রথম এবং দ্বিতীয় সূত্রের কিন্তু ব্যতিক্রম আছে। তো এই যে অনুপাতগুলো মাস্ট তোমাকে পড়তে হবে। সো অনুপাত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনুপাত মাস্ট দেখে যাবে। অনুপাত থেকে শুধু যে যাবি ডি তা কিন্তু না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অনুপাত থেকে মাস্ট কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে তোমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো যে অপশন এ কি 1:2:1 2:1 4:1 2:2। আচ্ছা, তো আমরা মেন্ডেলের প্রথম সূত্র, তাহলে দেখো মেন্ডেলের প্রথম সূত্র, এখন এখানে কিন্তু প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র সেগুলো কিছু বলা নাই। 3:1 3:1 মানে কি? মেন্ডেলের কোন সূত্র? প্রথম সূত্র। আচ্ছা, তো প্রথম সূত্রের কি অনুপাত? ফিনোটাইপিক অনুপাত। এখন প্রথম সূত্রের ব্যতিক্রম যদি বলা হয়, প্রথম সূত্রের ব্যতিক্রম যদি বলা হয় তাহলে কি কি জিনিসগুলো হবে? প্রথম সূত্রের ব্যতিক্রম আসলে এক নম্বর যেটা আসে সেটা হচ্ছে কি? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, যেখানে কি জীবের বৈশিষ্ট্যটা কি অসম্পূর্ণভাবে প্রকাশ পাবে। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। দুই নাম্বার হচ্ছে কি? সমপ্রকটতা। দুই নাম্বার হচ্ছে কি তোমার সমপ্রকটতা। সমপ্রকটতার অনুপাত কত? 1:2:1। তিন নাম্বার হচ্ছে গিয়ে তোমার লিথাল জিন বা মারণ জিন। তিন নাম্বার কি? লিথাল জিন, এবং লিথাল জিনের অনুপাত কত? 2:1। আরেকটা কোশ্চেন যেটা অনেকেই দেখা যায় কি ভুল করে ফেলে, সেটা হচ্ছে যে মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত? সো যদি কখনো কোশ্চেন আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, এটা কে কে উত্তর করতে পারবা? মেন্ডেলের প্রথম সূত্র জিনোটাইপিক অনুপাত কত, কে বলতে পারবা এটা? এই উত্তরটা সবাই পারবা। এই উত্তরটা কি ছিল? সমপ্রকটতার কারণে তোমার কত হয়? অনুপাতটি পরিবর্তিত হয় 1:2:1। উত্তর এ হবে। বাট আমার কোশ্চেন হচ্ছে প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাতটা কত? কে পারবা এটার উত্তরটা? এটা একটু দেখি তো কে কে পারো। প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত বলো? মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত? একটু অ্যান্সার করে ফেলো সবাই। আমি একটু কমেন্টগুলো পড়ি যে কে কি উত্তর দিচ্ছ। জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিকটা সবাই পারে, বাট জিনোটাইপিকটার ক্ষেত্রে অনেকেই কিন্তু জিনিসটা ভুল করে ফেলে। এই তো অনেকেই ভুল। জান্নাতুল তাসনিম 3:1, সাকিনা আক্তার 1:1, খাদিজা আফরিন 3:1, সাদিয়া উলফাত 1:2:1। বাট অনেকেই ভুল। দেখো যখন ফিনোটাইপিক বলবে তখন 3:1, বাট যখন এখানে কি আসবে? জিনোটাইপিক অনুপাত আসবে, তখন এটা অনুপাতটা হবে কত জানো? 1:2:1। সো খুবই ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবা। মেন্ডেলের সূত্রের ফিনোটাইপিক মানে বাহ্যিক যে জিনের অনুপাতটা সেটা হচ্ছে কত? 3:1। বাট যখন জিনোটাইপিক অনুপাত বলবে তখন কিন্তু 1:2:1। সো এই ভুল কিন্তু করা যাবে না। এটা কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, বেশ কয়েকবার। তো মাথায় রাখবা জিনোটাইপিক অনুপাত 1:2:1। জিনোটাইপিক ফিনোটাইপিক কিন্তু দুইটা আলাদা। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন আসো। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলতেছে যে তোমার অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল ফুল, একটা ফুল হচ্ছে কি, তাহলে এখানে প্রথম জিনিসটা হচ্ছে কি? এখানে অসম্পূর্ণ প্রকটতা, প্রথম আমরা হিন্টস পেলাম। আচ্ছা, একটা হচ্ছে কি লাল ফুল, একটা লাল ফুল, আর একটা হচ্ছে কি সাদা ফুল। একটা লাল ফুল আর একটা সাদা ফুল, উদ্ভিদের সংকরায়নে F2 জনুতে কোন রঙের ফুল দেখা যাবে? তাহলে উদ্ভিদের সংকরায়নে F2 জনিতে কোন রঙের ফুল দেখা যাবে না? কোনটা দেখা যাবে না? এটা একটু উত্তর করো তো, এটা একটু অ্যান্সার করো সবাই। এই কোশ্চেনটা একটু অ্যান্সার করে ফেলো যে তোমার অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়নে F2 জনুতে কোন রঙের ফুল দেখা যাবে না? আচ্ছা, বৈশাখী মন্ডল গোলাপি, জান্নাতুল মুক্তা গোলাপি, সবাই উত্তর করবা। দেখো উত্তরটা ভুল হইতে পারে, সেটা তো সমস্যা নাই। এই একটু আগের কোশ্চেন অনেকে উত্তর করছে যে ভুল হয়েছে, কিন্তু বাট এটা কিন্তু তোমার সমস্যা না। তুমি ভুল হইলে কিন্তু তুমি শিখতে পারবা। ভুল হওয়ার পর যখন জিনিসটা শিখবা তখন কিন্তু মাথায় জিনিসটা বেশিক্ষণ থাকবে। তো উত্তর করবা, ভুল হোক বা সঠিক হোক। আচ্ছা, অনেকে উত্তর করতেছে গোলাপি গোলাপি, ভেরি গুড। আচ্ছা বলো, এই যে তোমার লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট, এখানে লাল সাদার মিশ্রণ যেটা আছে, যখন বলবে কি লাল সাদার মিশ্রণ, তখন এটা হয়ে যাবে কি সমপ্রকটতা। তখন কি হয়ে যাবে? সমপ্রকটতা। কারণ সমপ্রকটতা তখনই হয় যখন দুইটা কি সমান সমান ভাবে প্রকাশ পাবে, অর্থাৎ লালটাও প্রকাশ পাবে সাদাটাও প্রকাশ পাবে, তখন হচ্ছে কি সমপ্রকটতা। ধরো একবার হয়ে গেল কি ফুলটা লাল, তার মানে কি সাদাটা সেখানে প্রকাশ পায় নাই। তাহলে দেখো একবার হইলো কি তুমি লাল আর সাদা দিয়ে ক্রস করাইছো,
তার মানে একবার এটা লাল হয়ে গেছে, তার মানে কি সাদাটা প্রকাশ পায়। সো এটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? সেটা কি অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, যদি ফুলটা কি হয়ে যায়, সাদা হয়ে যায়, তখন কি হচ্ছে, লালটা প্রকাশ পাচ্ছে না, তার মানে কি এটা লালটা অসম্পূর্ণ থাকছে, তার মানে কি এটা কি, এটা হচ্ছে তোমার কি অসম্পূর্ণ প্রকটতা। যখন জিনিসটা গোলাপি হবে তখন কিন্তু লালও আসতেছে না, সাদাও আসতেছে না, তার মানে কি জিনিসটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে যখন লাল সাদার মিশ্রণ হবে তখন কিন্তু দুইটা সমান সমান ভাবে প্রকাশ পাবে, তখন হচ্ছে কি তোমার এটা কি হয়ে যাবে বলো তো দেখি, সমপ্রকটতা হবে। সো উত্তরটা কি হবে, লাল সাদার মিশ্রণ। বুঝাইতে পারলাম? তাহলে লাল সাদার মিশ্রণ হলে কি হবে, সমপ্রকটতা হবে। আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। দেখো, অসম্পূর্ণ প্রকটতার কারণে, আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়নে F2 জনিতে কোন রঙের ফুল বেশি দেখা যায়? তাহলে আগে ছিল কি কোনটা দেখা যায় না, এখন আসছে কি কোনটা বেশি দেখা যায়। এটাও কিন্তু যাবি 23-24 কোশ্চেন, সো এটা একটু উত্তর করো। তাহলে কোনটা বেশি দেখা যায়, আগেরটা ছিল কি কোনটা দেখা যায় না, আর এখন একটা হচ্ছে কি কোনটা বেশি দেখা যায়। বলো, গুড। তাহলে বেশি দেখা যাবে কোনটা, গোলাপিটা। আমরা মেইনলি পড়ি কোনটা, গোলাপিটাই পড়ি, তাহলে কোনটা বেশি দেখা যাচ্ছে, গোলাপিটা বেশি দেখা যাচ্ছে। ওকে, 4 নম্বর কোশ্চেন আসো। সমপ্রকটতার কারণে, দেখো সমপ্রকটতার কারণে কি আসতেছে, দেখো 4 নম্বর কোশ্চেনে যে সমপ্রকটতার কারণে একটা হচ্ছে কি কালো পালক, একটা আছে তোমার কি কালো পালক, আর একটা হচ্ছে কি সাদা পালক, এই দুইটা মুরগির মধ্যে ক্রস করানো হলো। F1 জনুর সবাই কোন বর্ণের হবে? তাহলে জিনিসটা কি বলতেছে একটু খেয়াল করো, এখানে বলতেছে কি সমপ্রকটতা, তার মানে কি সমপ্রকটতা হইলে কি হবে জিনিসটা, আমি আগেই বলছি যে যখন সমপ্রকটতা বলবে তখন জিনিসটা হয়ে যাবে কি সমান সমান, তখন কি এটা সমপ্রকটতা মানে কি এটা সমান সমান, সমান সমান দুইটাই কি সমান সমান ভাবে প্রকাশ পাবে। তাহলে এখানে সাদাও থাকবে কালোও থাকবে, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হবে, সাদা এবং কালো চেক চেক যুক্ত হবে, সেটা কি হবে সাদা কালো চেক, সাদা কালো চেক হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে সাদা এবং কালো চেক। গুড, অলরেডি কে কে উত্তর দিচ্ছে, শারমিন সুলতানা, রিদিক আহমেদ মৃদুল, আলমিন আশা, সাদিয়াতুল উলফাত, অস্তিত্বের খুঁজে ফাতেমা আক্তার, তারপর কে জান্নাতুল মুক্তা, সবাই অ্যান্সার দিবা, সাকিব এনাম। তাহলে এটা কি হচ্ছে, যখন তোমার সমপ্রকরতা আসবে তখন মনে রাখবা যে দুইটার মধ্যে তুমি ক্রস করাবা সেই দুইটা বৈশিষ্ট্যই কি সমান সমান ভাবে আসবে। তাহলে সাদাও ছিল কালোও ছিল, সেখানে কি হচ্ছে সমান সমান ভাবে চেক যুক্ত হবে। খুবই ইন্টারেস্টিং, তুমি দেখো মুখস্থ করার কিছু না, এগুলো তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা, এমন টাইপের কোশ্চেন। আচ্ছা, এরপরে আসো 5 নম্বর। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলতেছে যে একটা হলুদ, একটা আছে কি তোমার হলুদ, তাহলে কি বলতেছে হলুদ এটার কি এরকম, এবং 11টি বর্ণের হলুদ এবং 11টি বর্ণের ইঁদুরের ক্রসে কোন জিনোটাইপ বিশিষ্ট ইঁদুর মারা যাবে? যখন বলা যাবে কি কোন জিনোটাইপটা মারা যাবে, তাহলে মারাটা কখন যায় বলো তো দেখি। মারা যায় হচ্ছে যখন জিনিসটা কি হয়ে যায়, লিথাল জিন। তাহলে কোন জিনে মারা যায়, লিথাল জিনে মারা যায়, যখন কিনা অনুপাতটা হয় কত 2:1। কেন 3:1 হয় না? 3:1 না হওয়ার একটাই কারণ, কারণ একটা তো মারা যাচ্ছে, সেই জায়গায় কি হচ্ছে 2:1 হচ্ছে। এখন বলো যে এই 2:1 যখন হইলো তখন কোনটা মারা যাবে, যেটা হচ্ছে কি প্রকট অবস্থায় থাকতেছে, তাহলে মারা যাবে কে, যেটা হচ্ছে কি প্রকট সেটা কি হবে মারা যাবে। তাহলে মারা যাবে কে, যেটা হচ্ছে কি প্রকট। তাহলে প্রকট অবস্থায় কে থাকবে বলো তো দেখি, প্রকট অবস্থায় কে থাকবে, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। তো বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই দুইটাই যখন বড় হাতের থাকবে তখন কি হবে, এটা মারা যাবে। তাহলে বলো তো দেখি ভাইয়ার অ্যান্সারটা কি হচ্ছে, অলরেডি অনেকে উত্তর দিয়ে ফেলছে, কি অ্যান্সার হচ্ছে কি খ। কে কে অ্যান্সার খ দিয়েছো, মুশফিকা প্রজ্ঞা, সাবিহা সুলতানা, তমাইকা তমা, হাফিজা লামিয়া, ফাতেমা আক্তার বলতেছে, তারপর আরিফুল, মনিসা, সাকিব, রাজন, নাদিয়া, ওকে বৈশাখী। গুড, তার মানে কি উত্তরটা কি হচ্ছে ভাইয়ারা, খ হচ্ছে। কত 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 মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন তাই না, একদম ইজি টাইপের কোয়েশ্চেন। জিন তত্ত্ব কিন্তু যতটা না মুখস্থ তার চেয়ে কিন্তু আমার মনে হয় যে বায়োলজির সবচেয়ে বুঝার চ্যাপ্টার হচ্ছে কি জিন তত্ত্ব। এখানে মুখস্থর তুলনায় বুঝার জিনিসগুলো বেশি। সো আজকের ক্লাসটা লাস্ট পর্যন্ত করো, দেখো তুমি একটা কোয়েশ্চেন যদি আসে এখান থেকে, আসবে তো নিশ্চিত, যে কোয়েশ্চেনটা আসবে তুমি জাস্ট আমার কথাগুলো রেকর্ড করে নিয়ে যাবে প্রয়োজনে, যে তোমার এখান থেকে এটা নিশ্চিত কমন পাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নিশ্চিত। শুধু জাহাঙ্গীরনগর না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, এরপরে কোয়েশ্চেন, কত মজার মজার কোয়েশ্চেন দেখো, মন চাই যে খেয়ে ফেলি তাই না। বলতেছে কি যে জিন অপর জিনে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে
যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলে? সবাই একটু উত্তর করো, আমি জাস্ট 10 সেকেন্ড। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো যে যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলতেছে। ওকে, তাকে কি বলতেছে দেখো। তো আমরা যখন এপিস্টেসিস পড়ি, যখন আমরা এপিস্টেসিসটা হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তখন দুইটা জিন পাই, একটা কি করবে আরেকটাকে বাধা দিবে। যে বাধা দেয়, শোনো মনে রাখবা, যে এখানে বাধা দিচ্ছে, যে বাধা দেয় তাকে বলা হচ্ছে কি এপিস্টেটিক। যে বাধা দেয় তাকে কি বলা হচ্ছে এপিস্টেটিক। আর যদি বলা হয় কি কে বাধা পায়, যে বাধা পায়, যে বাধা পায়, তাহলে যে বাধা পাবে তাকে কি বলা হবে হাইপোস্ট্যাটিক। যে বাধা পাবে তাকে বলা হবে কি হাইপোস্ট্যাটিক। মনে থাকবে। তাহলে যে বাধা দিচ্ছে সে এপিস্ট্যাটিক, যে বাধা পাবে তাকে বলা হচ্ছে কি ভাইয়া বলো তো দেখি হাইপোস্ট্যাটিক। ওকে, তাহলে আমাদের কি আসতেছে এপিস্ট্যাটিক। তাহলে বাধা দেয় কে? এপিস্ট্যাটিক বাধা দিবে। ওকে, গুড, তোমাদের রেসপন্স অনেক, আলহামদুলিল্লাহ। এইভাবে দেখো লাস্ট পর্যন্ত লেগে থাকো, চান্স পাওয়া অনেক সহজ। তুমি জাহাঙ্গীরনগরের ডি ইউনিট মানে এত প্রিমিয়াম টাইপের একটা ইউনিট, এখানে সাবজেক্ট গুলো তুমি ফার্মেসি বলো, বাংলাদেশের সেরা ফার্মেসি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ফার্মেসি। জেনেটিক্স খুবই ভালো, বায়োকেমিস্ট্রি খুবই ভালো, মাইক্রোবায়োলজি ভালো, পাবলিক হেলথ যারা দেশের বাইরে যেতে চাও পাবলিক হেলথ যদি পড়ো দেশেও যেমন জব বাইরেও তেমন জব। জুলজি বুটানি হয়তো বা একটু মানে মোটামুটি লেভেলের সাবজেক্ট, বাট খারাপ না, মানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কম্পারেটিভলি জাবির বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বেস্ট। তো ওই ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, এতগুলো মানুষের সাথে তুমি কম্পিটিশন করবে, একটা আসনে বিপরীতে গিয়ে দেখবা 230 থেকে 250 জন মানে কম্পিটিশন আসবে, মানে তোমার পেছনে আরো 250 জনের মতো মানুষ দৌড়াচ্ছে বা তোমার সাথে, তুমি তাদের মধ্য থেকে তোমাকে একটা সিট দখল করতে হবে। সো সেই পরিমাণে ডেডিকেশন রাখো। ওকে, আচ্ছা, অ্যাপেস্টেসিসের কারণে যে জিনটির বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, বাধাগ্রস্ত হয় তার নাম কি? ওকে, দেখো আমরা আগের কোশ্চেনে কিন্তু জিনিসটার ব্যাখ্যাটা পড়ে আসছি। তাহলে অ্যাপেস্টেসিস বাধা দিবে আর বাধা পাবে কি হাইপোস্ট্যাটিক। সো যাবি দিতে পরীক্ষা দিলে আমি প্রতিদিন এই কথাটা বলি যে তোমার কোনো ফ্রেন্ড বা কেউ যদি হচ্ছে তোমার আগে কোনো শিফটে পরীক্ষা দেয়, মানে যদিও কোশ্চেন দিবে না, কোশ্চেন কিন্তু জমা রেখে দেয়, যখন ওএমআর শিটটা নেই সাথে সাথে কোশ্চেনটা নিয়ে নেয়, বাট তার তো অন্তত 80টা কোশ্চেনের মধ্যে অন্তত 20-25টা কোশ্চেন তো মনে আছে যে এই জায়গা থেকে আসছে, একটু তার থেকে নিয়ে নিবা। এটা চুরি বিদ্যা, যদিও চুরি বিদ্যা শিখাচ্ছি, বাট কি করবা একটু করে তার থেকে জিনিসটা নিয়ে নিবা, বুঝছো? নিলে কি হবে সেম টাইপ 25টা টাইপ যদি তুমি তার থেকে শুনতে পারো, সে 25টা টাইপ পড়বা, 25টাই কমন পাবা। এটা কিন্তু জাবি দিতে হয়। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। তো এইগুলো আবার চুরি বিদ্যা শিখাচ্ছি ক্লাসের মধ্যে, বুঝছো? সব বিদ্যা শিখাই দিব একদম। আচ্ছা, এখন আসো বুঝার মতো একটা কোয়েশ্চেন, এটা একটু মনোযোগ দাও এই কোয়েশ্চেনটাতে। ওকে, এটা কি বলতেছে, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক একজন মহিলার বিয়ে হলে, আচ্ছা তার মানে কি এখানে দুইটা ইনফরমেশন পাচ্ছে। একটা হচ্ছে কি হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাহলে পুরুষটাকে এখানে হিমোফিলিয়া আক্রান্ত, তাহলে তার সাথে বিয়ে হবে কার? একজন স্বাভাবিক মহিলা। তাহলে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হবে, বিয়ে হলে F1 জড়িত শতকরা কত ভাগ হিমোফিলিক পুত্র দেখা যাবে? তার মানে এদের মধ্যে যদি বিয়ে হয় তো এদের যদি সন্তান হয় তার মধ্যে কত ভাগ হিমোফিলিক মানে হিমোফিলিয়া আক্রান্ত হইতে পারে। সো এই জিনিসটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এই টাইপের কোশ্চেন অনেক আছে, বাট তুমি একটা ট্রিক্স শিখবে এখানে, তুমি কিন্তু জিনিসটা খুব ইজিলি সলভ করে আসতে পারবা। ওকে, তাহলে খেয়াল করো, মনে রাখবা তুমি কাকে এখানে হিমোফিলিক আক্রান্ত পুরুষ, তাহলে পুরুষের আমরা দেখো পুরুষের জেনোটাইপ কি, পুরুষের জেনোটাইপটা কি দেখো এরকম এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই, তাহলে পুরুষটা কি বলতেছে হিমোফিলিয়া আক্রান্ত। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে আমরা যখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়বো সেখানে কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দুই রকম, একটা হচ্ছে কি এক্স জিন নিয়ন্ত্রিত, আরেকটা হচ্ছে কি ওয়াই জিন নিয়ন্ত্রিত। তাহলে হিমোফিলিয়া হচ্ছে সেখানে এক্স জিন নিয়ন্ত্রিত, সো এখানে ওয়াই জিনটা কখনোই হিমোফিলিয়া আক্রান্ত বা হিমোফিলিয়ার বাহক হবে না। তাহলে এখানে আক্রান্তটা কে হবে? অনলি এক্স জিন। তাহলে এখানে এক্স জিন যদি আক্রান্ত হয় তাহলে এক্স এর মধ্যে কি থাকবে? ছোট হাতের এইচ থাকবে। মনে রাখবা বড় হাতের এইচ কি জানো? বড় হাতের এইচ হচ্ছে কি স্বাভাবিক, বড় হাতের এইচ দিয়ে বোঝা হচ্ছে কি স্বাভাবিক, আর ছোট হাতের এইচ দিয়ে বোঝায় কি আক্রান্ত। একটু মনে রাখবা,
এটা মনে রাখবো, বড় হাতের এইচ দিয়ে বোঝায় স্বাভাবিক, ছোট হাতের এইচ দিয়ে বোঝায় কি আক্রান্ত। এখন খেয়াল করো তাহলে এই পুরুষটা কি হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে এখন বলতে পারো ভাইয়া ওয়াই এর মধ্যে কেন আপনি এইচ দিলেন না? কারণ ওয়াই কিন্তু হিমোফিলিয়া বহন করে না, কারণ হিমোফিলিয়া কি এক্স জিন নিয়ন্ত্রিত। আচ্ছা এখন যদি আমরা যে মহিলা আছে সেই মহিলা কি স্বাভাবিক, তাহলে বলো তো দেখি স্বাভাবিকের ক্ষেত্রে কি হবে এক্স এক্স। তো এক্স এক্স এর ক্ষেত্রে কি বললাম, যখন স্বাভাবিক হবে তখন কি বড় হাতের এইচ হবে, তার উপরে কি হবে বড় হাতের এইচ, উপরে কি বড় হাতের এইচ। তাহলে দুইটা এইচ কেন, কারণ এক্স কি করে এখানে হিমোফিলিয়া বহন করতেছে। এখন আসো আমরা এই দুইটার মধ্যে কি করব ক্রস গঠন করব। তাহলে যদি ক্রস করি তাহলে প্রথম যে জিনিসটা আসবে এইটার সাথে আমরা এইটা একটু ক্রস করি, তাহলে এইটার সাথে যখন এটা ক্রস করব তখন আমাদের আসতেছে কি এক্স এইচ এক্স এইচ। আচ্ছা তারপরে এইটার সাথে যখন আমরা এইটাকে ক্রস করব তখন কি আসে দেখো তো দেখি এক্স এইচ এক্স বড় হাতের এইচ। এর পরবর্তীতে আসো আমরা যখন এই ওয়াই এর সাথে এই এক্স এর ই করব তখন আমাদের কি আসতেছে খেয়াল করো, এখানে কি আসবে এক্স এইচ বড় হাতের ওয়াই। তারপর এই ওয়াই এর সাথে যখন আমরা এই এক্স এইচ কে ই করব তখন কি আসতেছে এক্স এইচ বড় হাতের ওয়াই। এখন আসো আমরা যদি প্রত্যেকটাকে এখানে আলাদা আলাদা করে দেখি তাহলে কি হয়, এই প্রথমটাতে কি আছে একটা হচ্ছে কি তোমার বড় হাতের এইচ আর একটা হচ্ছে কি ছোট হাতের এইচ। তার মানে যেহেতু একটা ছোট হাতের এইচ আছে তাহলে কি এটা আক্রান্ত হবে না। যখন এরকম থাকবে তখন সেটা কি হবে বাহক। তাহলে এটা কি হবে বাহক, এটা কি হবে বাহক। তাহলে এটা কি কন্যা না পুত্র? এটা কিন্তু কন্যা, কারণ ডাবল এক্স, ডাবল এক্স কি হচ্ছে কন্যা হচ্ছে, তাহলে এই কন্যা কি হবে বাহক হবে। এই কন্যা কি হবে এটাও কি হবে, কারণ একটা ছোট হাতের এইচ আর একটা বড় হাতের এইচ, যখন একটা ছোট আর একটা বড় একসাথে থাকবে তখন কি হবে এটা বাহক হবে। তাহলে এটাও কি হচ্ছে বলতো দেখি বাহক হচ্ছে। আচ্ছা এখন আসো আমরা পুত্রের ক্ষেত্রে যাব, আমাদের যেহেতু পুত্র নিয়ে চাচ্ছিল তাহলে পুত্রের ক্ষেত্রে যাই। তাহলে পুত্রের ক্ষেত্রে আসো, এখানে দেখো কি কি আসতেছে, এখানে কি বড় হাতের এইচ ছোট হাতের কোন এইচ আছে না, তাহলে বড় হাতের এইচ যখন থাকে তখন কি হয় এই যে উপরে বলা আছে স্বাভাবিক হয়। তাহলে এখানে কি হবে বলতো দেখি, এখানে হবে গিয়ে স্বাভাবিক। আচ্ছা তারপরে আসো এখানে কি আছে বড় হাতের এইচ, তাহলে এখানে কি হবে স্বাভাবিক হবে, এখানেও কি হবে বলতো দেখি স্বাভাবিক কিন্তু হবে। সো আলটিমেটলি আমাদের কি বলছিল হিমোফিলিক পুত্র কত পার্সেন্ট দেখা যাবে, আদৌ কি আমরা কোনো হিমোফিলিক পাইছি এখানে পাই নাই, তাহলে হিমোফিলিক পুত্র এখানে দেখা যাবে কত পার্সেন্ট 0%। যারা এই কোয়েশ্চনটা বুঝছো তাদের জন্য একটা বিশাল জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে বিশাল একটা টপিক ক্লিয়ার হয়ে গেছে। কে কে বুঝছো, কে কে বুঝছো বলো, বা কে কে বুঝো না এটাও বলো। না কন্যারা কিন্তু সুস্থ না, কন্যারা বাহক, এখানে দুই কন্যাই বাহক, একদম স্বাভাবিক না, দুই কন্যা বাহক এবং দুই পুত্র কি স্বাভাবিক। তাহলে এরা দুজন কি পুত্র, এরা দুজন কিন্তু পুত্র। কারো কি বুঝতে সমস্যা আছে এটা, কারো বুঝতে সমস্যা একদম ক্লিয়ার না? খুবই ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা, এরকম কোশ্চেন আরো পাবো, বাট আমরা দেখবো কত ইজিলি জিনিসগুলা সমাধান করতে পারি। আলহামদুলিল্লাহ তোমাদেরকে বুঝাইতে পারলাম, গুড ভেরি গুড। তো এটা বোঝা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেকে প্যাচ লাগে, তুমি জাস্ট বড় হাতের এইচটা মনে রাখবা স্বাভাবিক, ছোট হাতের এইচটা আক্রান্ত, আর কি মনে রাখবা ওয়াই এর মধ্যে কোনো এখানে হিমোফিলিক ফ্যাক্টর যোগ হবে না, এটাই মনে রাখবা। ওকে নেক্সট কোশ্চেন, কোন রোগের কারণে মানুষের সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায়? আচ্ছা মাসকুলার ডিস্ট্রফি, এখানে প্রত্যেকটা হচ্ছে কি, এখানে প্রত্যেকটাই হচ্ছে কি বলতো দেখি, এখানে প্রত্যেকটাই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ওকে তাহলে মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে তোমার কি পেশি ক্রমশ দুর্বল, পেশির দুর্বলতা। মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে কি পেশির দুর্বলতা, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি মাসল। ওকে ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোম হচ্ছে কি শিশু ধীরে ধীরে অটিজম হয়ে যায়, অটিজম। ফ্রাজাইল এক্স সিনড্রোম হচ্ছে কি অটিজম। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে কি অনেক বেশি, ট্রাইকোসিস মানে কি অনেক বেশি ঘন লোম, তাহলে এটা কি হবে সমগ্র দেহে ঘন লোম। অনেক সময় দেখবা ফেসবুকে অনেক ছবি টবি ভাইরাল হয় যে তোমার কিছু মেয়ে থাকে বা কিছু ছেলে থাকে শরীরে অত্যাধিক পরিমাণে লোম, বানরের মতো দেখতে মনে হয় তাই না, প্রচুর পরিমাণে রোগ, এটা কিন্তু আসলে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এখানে কি থাকছে বলতো হাইপার ট্রাইকোসিস মানে কি ঘন লোম। আর ক্রিসমাস ডিজিজ, এটা হচ্ছে কি ক্রিসমাস ডিজিজ হচ্ছে কার অপর নাম বলতো দেখি, হিমোফিলিয়ার অপর নাম। তাহলে এই ক্রিসমাস ডিজিজ হচ্ছে কি হিমোফিলিয়ার একটা অপর নাম, হিমোফিলিয়া। তাহলে আমাদের উত্তরটা কি হবে, কোন রোগের কারণে মানুষের সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি হয়? তাহলে এটা কি হচ্ছে বলতো দেখি হাইপার ট্রাইকোসিস। কে কে সঠিক উত্তর দিয়েছে, রাজন, তারপর মিম আক্তার, জান্নাতুল মুক্তা, হাফিজা লামিয়া, ঐশ্বর্য ফারজানা, নাদিয়া সুলতানা, সিনথিয়া, সবার নাম পড়বো, সবার নাম পড়বো, হ্যাঁ সাকিবা নাম, তারপর হচ্ছে কি গুড ভেরি গুড। অটিজম লিখছি না, অটিজম, এই অটিজম না, অটিজম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলো।
পরের কোশ্চেনে কি আছে, একটু ই করি আমরা, সেম হিমোফিলিয়ার মতোই এটা তোমরা সলভ করবা যে একজন স্বাভাবিক পুরুষ, তাহলে পুরুষটাকে এখানে স্বাভাবিক পুরুষ। হিমোফিলিক মহিলা, হিমোফিলিক মহিলা, হিমোফিলিক মহিলা বিয়ে হলে F1 জনিত কত শতাংশ বা কত শতাংশ পুত্র সন্তানের মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা থাকবে? তাহলে পুত্রদের মধ্যে, পুত্র সন্তানের মধ্যে কত শতাংশ কি হবে? হিমোফিলিয়া হবে। বলো পুত্রদের মধ্যে কত শতাংশ হিমোফিলিয়া হবে? সবাই অ্যানসার করো তো এটা। স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি হবে? আমরা কি পড়ছি, স্বাভাবিক পুরুষ হলে কি হবে? XHY। তাহলে স্বাভাবিক, তাহলে হিমোফিলিক মহিলা, হিমোফিলিক মহিলা মানে কি হবে? যেহেতু সে হিমোফিলিক তখন কি হবে? দুইটা ছোট হাতের হবে, তার দুইটা X এ কি হবে? ছোট হাতের H হবে। এখন আসো আমরা দুইটাকে কি করব? ক্রস করব। তাহলে ক্রস করলে কি আসে? এখানে দেখো XH, X ছোট হাতের H, এখানে কি X বড় হাতের H, X কি ছোট হাতের H, এখানে কি X ছোট হাতের H এবং কি Y তো ফাঁকাই থাকবে, এখানেও কি X ছোট হাতের H, Y ফাঁকা থাকবে। তাহলে আমাদের কি বলছিল? হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে দেখো তো পুরুষের মধ্যে যখন দুইটাই কি হচ্ছে, পুরুষের মধ্যে কি হচ্ছে? দুইটাই হচ্ছে কি এখানে ছোট হাতের, তার মানে কি এখানে 100%। তাহলে এটা কত পার্সেন্ট? 100%। তাহলে অ্যান্সার কি হবে? 100% পুরুষই হচ্ছে কি এখানে হিমোফিলিয়া আক্রান্ত। আর এখানে কি শতভাগ, এখানে কি হচ্ছে? এখানে 100% বাহক। যদি বলতো কি কন্যা সন্তানটা কি হবে? তাহলে কন্যারা কি হবে? 100% বাহক হবে, কন্যারা 100% বাহক, আর পুত্ররা কি 100% হিমোফিলিক। ওকে, 11তে চলো। কোন রোগের কারণে অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়? যাবি 23-24-এ। তাহলে এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, কোনটার কারণে? ফ্রাজাইল এক্স সিনড্রোমের কারণে কি দেখা যাচ্ছে? অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা। আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দেই, আগামীকাল থেকে তোমাদের লাইভ কুইজ শুরু হবে। আগামীকাল কিন্তু তোমাদের এই প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস এবং জিনতত্ত্ব দুইটার উপর একটা ফান্ডামেন্টাল এক্সাম নিব যাবি ডি স্ট্যান্ডার্ডের। পাশাপাশি কালকে সকালে ইনশাআল্লাহ 10:30টার দিকে আমরা লাইভ কুইজ নিব, এবং লাইভ কুইজে হচ্ছে কি আমরা 20টা কোয়েশ্চেন রাখবো বায়োলজি, কেমিস্ট্রি এন্ড আইকিউ, তিনটার উপরে। বায়োলজি, কেমিস্ট্রি, আইকিউ এই চারটা জিনিসের উপরে 20টা কোয়েশ্চেন রাখবো। রাখার পরে প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমরা সময় দিব কি 30 সেকেন্ড। 20টা কোয়েশ্চেন, 30 সেকেন্ড সময় থাকবে, টাইম কাউন্টিং শুরু হবে। যার কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে যে আগে উত্তর দিতে পারবা সঠিক উত্তরটা, মানে সঠিক উত্তরটা যে আগে দিতে পারবা সে কিন্তু একটা করে গিফট পাবা। তুমি যদি 10টা কোয়েশ্চেনে উত্তর করতে পারো, তুমি 10টার জন্য 10টা গিফট পাবা। বুঝাইতে পারলাম? এটা কালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ, বুঝছো? তো দেখা যাক কে কে গিফট পেতে পারো। তো ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবা। ওকে, ভালো করে প্রিপারেশন নিবা। এবং আরো বলে রাখি, বায়োলজির জন্য আমরা শুধুমাত্র প্রাণীর বিভিন্নতা এবং জিনতত্ত্ব নিব, কেমিস্ট্রির জন্য নিব গুণগত রসায়ন, এবং ইংরেজি কোনো সিলেবাস নাই, আইকিউর কোনো সিলেবাস নাই, মনে থাকবে। তো এই চারটা জিনিস নিয়ে আমরা কিন্তু কালকে লাইভ কুইজ নিব। সবাই 10:30 ইনশাআল্লাহ শুরু করব, যাতে তোমরা এখানে কি করতে পারো, সবাই একটা করে উত্তর দিবা, এবং যারটা প্রথম সঠিক হবে সেই প্রত্যেকটার জন্য গিফট পাবা। তো 20টা কোশ্চেনের জন্য 20 জন গিফট পাবে, মানে 20টা গিফট যাবে। একজন যদি 7-8টা পেয়ে যায় কোনো সমস্যা না, বা 20টা পাইলে 20টাও সমস্যা নেই। আচ্ছা, একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক মহিলার বিয়ে হলে F1 জনুতে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক হইতে পারে? তাহলে দেখো তো আমরা এটা যদি আবার করি, স্বাভাবিক পুরুষ, তাহলে পুরুষটা কি হবে? স্বাভাবিক, স্ত্রীটা কি হবে? হিমোফিলিক, XH XH। তাহলে কি হবে? আমরা সরাসরি দেখি XH XH, এখানে কি হবে? XH XH। তাহলে কি বলছিল? কন্যা সন্তানটা কি হবে? তাহলে দেখো তো দেখি, কন্যা সন্তানটা হিমোফিলিক হইতে পারে। একটাও কি আদৌ হিমোফিলিক আছে? বলো, একটাও কি হিমোফিলিক আছে? বলো। এখানে কি দুইজনই কি বাহক? এখানে এই দুইজনই কি বলো তো দেখি? বাহক। তাহলে এখানে কি দুইজনই বাহক থাকতেছে, বাট কি নাই, এখানে কোনো ধরনের হিমোফিলিক নেই। তাহলে হিমোফিলিক হইতে পারে কতজন? 0%। হিমোফিলিক কত পার্সেন্ট হবে? 0%। তাহলে শারমিন আক্তার রুমি, তারপর হচ্ছে কি জেবা, সাকিব আনাম, তারপর হচ্ছে কি রিদিক আহমেদ মৃদুল, এরা হচ্ছে কি সঠিক উত্তর দিচ্ছ সবাই। হাফিজ আলামিয়া, অনেকে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিচ্ছ। ওকে, 13 নম্বরে চলো। ব্লাড গ্রুপে চলে আসছি। হ্যাঁ, আমরা ব্লাড গ্রুপ, তাহলে ব্লাড গ্রুপ থেকেও যথেষ্ট কোয়েশ্চেন আসছে আমাদের। দেখো, রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকে? আচ্ছা, ও রক্ত, তার মানে কি ও রক্তের। তাহলে দেখো, ও রক্তের গ্রুপধারী ব্যক্তির ক্ষেত্রে কি ধরনের অ্যান্টিবডি থাকে? আমরা একটা চার্ট পড়ব, আমরা এখানে চার্ট পড়ব। একটা হচ্ছে কি ব্লাড গ্রুপ, তারপর আসে তোমার কি অ্যান্টিজেন, তারপর আসবো কি আমরা অ্যান্টিবডি। আচ্ছা,
প্রথমত আমরা দেখবো কি এক নাম্বার হচ্ছে কি ব্লাড গ্রুপ এ। তো ব্লাড গ্রুপ এ এর জন্য অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন মানে কি? যেই গ্রুপটা সেই গ্রুপের সাথে সাদৃশ্য। তাহলে ব্লাড গ্রুপ এ এর জন্য অ্যান্টিজেন কি? এ। তাহলে অ্যান্টিবডি কি হবে? বিপরীতটা হবে। তাহলে এখানে অ্যান্টিবডি কি হবে? ছোট হাতের বি। যখন আমরা ব্লাড গ্রুপ বি নিয়ে কাজ করব তখন এখানে অ্যান্টিজেন কি হবে? বি। তাহলে অ্যান্টিবডি কি হবে? ছোট হাতের এ। এরপর যখন আমরা ব্লাড গ্রুপ এ বি নিয়ে কাজ করব তাহলে এখানে অ্যান্টিজেন কি হবে? অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। তাহলে এখানে অ্যান্টিবডি কি হবে? আমরা যদি এ এর বিপরীতে অ্যান্টিবডি দাঁড় করাই তাহলে কি বি আসে, কিন্তু এখানে কিন্তু বি অ্যান্টিজেন আছে, সো দুইটা একসাথে থাকতে পারবে না। এখন আমরা যদি বি এর বিপরীতে অ্যান্টিবডি কাজ করাই তাহলে কি আসবে? অ্যান্টিবডি এ। তাহলে এখানে কিন্তু অ্যান্টিজেন এ আছে, সো এখানে কি হবে? কোনো অ্যান্টিবডি থাকবে না। 4 নম্বর হচ্ছে কি ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপের জন্য কি অ্যান্টিজেন হবে? হবে না, কারণ অ্যান্টিজেন শুধুমাত্র এ হয় এবং বি হয়, বাট ও এর জন্য কি আদৌ কোনো অ্যান্টিজেন নাই, বাট অ্যান্টিবডি কি হবে? এ এবং বি। তাহলে দেখো আমরা কি বলতে পারতেছি, এখানে কি তোমার রক্তের গ্রুপধারী প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকবে? তাহলে এখানে কি থাকবে? অ্যান্টিবডি এ থাকবে এবং কি অ্যান্টিবডি বি থাকবে। সো ও রক্তের জন্য কি থাকবে? অ্যান্টিবডি এ এন্ড হচ্ছে কি অ্যান্টিবডি বি। এটা বুঝছো সবাই? এটা কি সবাই বুঝছি? আচ্ছা, আরেকটা জিনিস আসে অনেক সময় যে মানব জাতিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্লাড গ্রুপ কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে কি ও 37%, বি হচ্ছে কত পার্সেন্ট? 32%। ওকে, তারপর আসো এ বি হচ্ছে কত পার্সেন্ট? 23%। এবং এ ব্লাড গ্রুপ হচ্ছে কি 8%। সো এ ব্লাড গ্রুপটা কিন্তু অনেক বেশি কম থাকে, এ ব্লাড গ্রুপের পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট দেখা যাচ্ছে। তারপর আসো আবার হিমোফিলিয়া। তো এগুলো পারবা। একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া বাহক মহিলার বিয়ে হলে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক বাহক হবে? তো এটাও আমরা একটু দেখে ফেলি। এক্স এইচ স্বাভাবিক পুরুষ না, স্বাভাবিক পুরুষ, আর কন্যা কি মহিলা হচ্ছে কি হিমোফিলিয়া বাহক। তাহলে কি হবে? আমরা যদি দেখি এক্স এইচ এটা কি স্বাভাবিক, আর যদি দেখি কি এক্স এইচ তাহলে কি বলছিল যে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক হবে? তাহলে এটাও কি হবে? হিমোফিলিক 0%। হিমোফিলিক কি হচ্ছে? 0%। কত সহজ! তার মানে কি আমরা যখন একটা বুঝছিলাম বাকিগুলো একদম চোখের পলকে আমরা উত্তর করতে পারতেছি, তাই না? তাহলে কি হচ্ছে? মহিলার বিয়ে হলে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক বাহক ও হিমোফিলিক হবে, বাহক বলে নাই তো। হিমোফিলিক কিন্তু আদৌ নাই, এটা স্বাভাবিক, এটা হচ্ছে কি বাহক। এই কে বলতেছে বাহক? হ্যাঁ বাহক 100% না তো, এখানে বাহক 100% না, কিন্তু বাহক 100% না, এখানে বাহক আছে কত পার্সেন্ট? 50%। তাহলে এখানে আমরা বাহক বলতে পারতেছি কত? বাহক 50%। এবং সুস্থ স্বাভাবিক কত? স্বাভাবিক কত? 50%। 50% স্বাভাবিক, 50% হচ্ছে কি বাহক। 50% স্বাভাবিক, 50% বাহক। 15তে আসো। আচ্ছা, তাহলে দেখো ও রক্তের গ্রুপধারী, তাহলে ও রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তে লোহিত কণিকায় কি ধরনের অ্যান্টিজেন থাকে? তাহলে এখানে কি অ্যান্টিজেন থাকবে? ও এর জন্য কি কোন ধরনের কি নেই? অ্যান্টিজেন নেই, কোন প্রকার অ্যান্টিজেন ও এর জন্য নেই। তাহলে দেখো এখন আমরা যদি দেখি এখানে আরো একটা কোশ্চেন কিন্তু এখানে আছে। যদি কখনো কোশ্চেন আসে যে অ্যান্টিজেন কোথায় অবস্থান করে, অ্যান্টিজেন কোথায় অবস্থান করে? লোহিত কণিকায়। তাহলে লোহিত কণিকায় কে থাকতেছে? অ্যান্টিজেন। আর যদি বলা হয় কি অ্যান্টিবডি কোথায় থাকে, যদি বলা হয় অ্যান্টিবডিটা কোথায় থাকতেছে, তাহলে অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমাতে থাকে। প্লাজমা বা রক্তরসে থাকবে অ্যান্টিবডি, এবং অ্যান্টিজেনটা কোথায় থাকছে? লোহিত কণিকায়। সো আমরা কিন্তু এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সারও কিন্তু পেয়ে গেলাম। সো যদি কোশ্চেন আসে যে অ্যান্টিজেন কোথায় থাকে? লোহিত রক্ত কণিকায়, এবং অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমায়। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা এটা অন্য চ্যাপ্টারে পড়বো। দেখো রক্ত সঞ্চালনে মেনলি পড়ি, বাট আমি এখানে বলে দিচ্ছি লোহিত রক্তকণিকা মূলত কি ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। তাহলে যদি কোশ্চেন আসে যে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী কে? ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী, ব্লাড গ্রুপিং এর জন্য কে দায়ী? যদি কোশ্চেন আসে যে ব্লাড গ্রুপিং এর জন্য কে দায়ী, ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী হচ্ছে কে? এই লোহিত রক্তকণিকায়। বুঝছো সবাই? তো এখানে আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। 16তে আসো। একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া রোগের বাহক মহিলা বিয়ে হলে শতকরা কত ভাগ সন্তান হিমোফিলিক হবে? তো আমরা এটাও একটু দেখি। হিমোফিলিয়া নিয়ে অনেক কোয়েশ্চেন। হ্যাঁ, স্বাভাবিক পুরুষ, পুরুষ কি স্বাভাবিক? আচ্ছা সরি, ওয়াই তো হবে না এখানে। আর হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রী কি? হিমোফিলিয়া বাহক। ওকে, আমরা যদি ক্রস করাই
তাহলে ক্রস করাইতে গেলে দেখো আমাদের কি আসতেছে এখানে, মূলত আমরা ওয়াই এর ক্রসটা করালে হচ্ছে, তাই না? তাহলে কি আসতেছে এক্স এইচ ওয়াই এবং কি এক্স এইচ ওয়াই। তাহলে কি কি চাচ্ছে, কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে? তাহলে কত ভাগ? 50%। তাহলে এখানে কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হচ্ছে? 50%। সরি, এখানে 50% দেওয়া নাই কেন? দাঁড়াও, হিমোফিলিয়া রোগের বাহক মহিলার সাথে যদি বিয়ে হয় তাহলে কি হবে এখানে? এটা স্বাভাবিক, এটা হচ্ছে কি 50%, না? আচ্ছা দাঁড়াও, কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে? আচ্ছা এটা 50% হবে অ্যান্সারটা। এটা অ্যান্সারটা হবে কত পার্সেন্ট? 50%। একটু ভুল আছে এখানে, এটার অ্যান্সারটা হবে কি 50% হবে, এটা উত্তরে একটু ভুল আছে, বুঝছো? এটা 50% হবে, অপশনে ঠিকঠাক দেওয়া নেই। আচ্ছা 17 নম্বরে আসো। লাল সবুজ বর্ণান্ধতার জন্য সি জিন দায়ী হলে, আচ্ছা তাহলে যদি লাল এবং সবুজ বর্ণান্ধতার জন্য সি জিন দায়ী হয় তাহলে কোন জিনোটাইপটি বাস্তবে সম্ভব নয়? আচ্ছা যদি সি জিন দায়ী হয় এটাকে উত্তর করতে পারবে, এখানে খুবই জিনিসটা ইজি, বাট এখানে ট্রিক্স আছে, বলো। এটা অ্যান্সার করো। এটা উত্তর করো। আচ্ছা আচ্ছা যদি কোনো কোয়েশ্চেনে পরীক্ষায় অ্যান্সার দেওয়া না থাকে তাহলে তুমি ওই কোয়েশ্চেনটা কিন্তু দাগাবা না। শুনো, এটা একটু বলি, যদি কোনো এক্সামে মাঝে মাঝে হয়, খুবই কম হয়, বাট মাঝে মাঝে যদি মনে হয় যে আসলে এই কোয়েশ্চেনে অ্যান্সারটা নাই, সঠিক উত্তরটা, তখন তুমি কি করবা? সঠিক উত্তর যদি না থাকে তাহলে তোমার কাজ হচ্ছে এই কোয়েশ্চেনটা না দাগানো। যদি দাগাও তাহলে একটা মার্ক তো ভুল হবে, পাশাপাশি নেগেটিভও পাবা। আর যদি না জাগাও তাহলে কিন্তু 1 মার্ক তুমি এখানে অটোমেটিক পাবা। আচ্ছা দেখো তাহলে এখানে কোনটা লাল সবুজ বর্ণান্ধতার জন্য সি জিন দায়ী হলে কোন জিনোটাইপটি বাস্তবে সম্ভব নয়? দেখো এই জিনোটাইপটি কি নয়, বাস্তবে সম্ভব নয়। কারণ লাল সবুজ বর্ণান্ধতা, দেখো কালার ব্লাইন্ড বা লাল সবুজ বর্ণান্ধতা আমরা যদি বলি কালার ব্লাইন্ড, তো কালার ব্লাইন্ড এটা কি? কালার ব্লাইন্ড। তো কালার ব্লাইন্ডটা মূলত কি? এখানে আমি দুইটা জিনিস পড়াবো, দেখো কালার ব্লাইন্ড, তো কালার ব্লাইন্ডটা মূলত হচ্ছে কি এক্স জিন নিয়ন্ত্রিত, এক্স জিন নিয়ন্ত্রিত, এক্স জিন নিয়ন্ত্রিত ডিসঅর্ডার। শুধুমাত্র দেখো তোমাদের অনেক সময় কোয়েশ্চেন আসে নিচের কোনটি এক্স জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা নিচের কোনটি ওয়াই জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তোমরা শুধুমাত্র ওয়াই জিনেরটা মনে রাখবা, এক্স লিঙ্কেরটা তোমাদের মনে রাখার দরকার নেই। তাহলে মনে রাখবা ওয়াই জিন নিয়ন্ত্রিত, যদি বলে কি ওয়াই জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটি, ওয়াই জিন নিয়ন্ত্রিত, তাহলে ওয়াই জিন নিয়ন্ত্রিত হবে শুধুমাত্র কে? কানের লোম। মনে রাখবা ওয়াই জিন নিয়ন্ত্রিত হবে কে? শুধুমাত্র কানের লোম হবে কি ওয়াই জিন নিয়ন্ত্রিত। তো এটা মনে রাখবা সবাই যে ওয়াই জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটা? কানের লোম। আর বাকি যেগুলো আছে সবগুলো কি এক্স জিন নিয়ন্ত্রিত। তো আমরা এখানে কি বলতে পারতেছি, যেহেতু এখানে ওয়াই এর মধ্যে কি আছে, এখানে কি তোমার সি জিনটাকে দেওয়া আছে, তার মানে কি ওয়াই এটাকে কি করবে না? ধারণ করবে না। কেন ধারণ করবে না? কারণ এটা কি কালার ব্লাইন্ড হচ্ছে কি এক্স জিন নিয়ন্ত্রিত। ওকে আচ্ছা 18তে আসি। রক্ততঞ্চনে কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া বি রোগটি হয়? বলো। রক্ততঞ্চনে কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া বি রোগটি হবে? একটু উত্তর করো সবাই, এটা আনসার করো। রক্ততঞ্চনে কত নম্বর ফ্যাক্টর? এটাও কিন্তু 23-24 সেশনের কোয়েশ্চেন। আমি দেখি এটা কে কে পারতেছো। বলো রক্ততঞ্চনে দেখা যাচ্ছে? ওকে আচ্ছা দেখো, যখন দেখো রক্ততঞ্চনে হিমোফিলিয়া মূলত হয় কি দুইটা ফ্যাক্টরের জন্য। দেখো হিমোফিলিয়াটা মূলত হচ্ছে কেন? হিমোফিলিয়া হিমোফিলিয়া মূলত দুইটার জন্য হয়, দুইটা হিমোফিলিয়া আছে। একটা হচ্ছে কি হিমোফিলিয়া এ, একটা হচ্ছে কি হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে তোমার কি হিমোফিলিয়া পি। হিমোফিলিয়া মানে কি জানো? দেখো যখন আমাদের কোথাও কোনো একটা জায়গায় রক্তক্ষরণ হয় বা কেটে গেল বা অ্যাক্সিডেন্ট হইলো, তখন স্বাভাবিক যে সময়টা লাগে 4 থেকে 8 মিনিটে রক্ততঞ্চন হয়। বাট যার হিমোফিলিয়া আছে তার ক্ষেত্রে কি হয়,
তোমার সাধারণত দুইটা মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তো এরা কি থাকে? অনুপস্থিত থাকে, যার ফলে ওদের রক্ততন্ত্রটা অনেক বেশি টাইম হয় এবং রক্তক্ষরণটা কি হয়? বেশি হয়। এটা হচ্ছে কি? হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এর জন্য অনুপস্থিত কে? হিমোফিলিয়া এর জন্য অনুপস্থিত হচ্ছে কি জানো? 8 নাম্বার ফ্যাক্টর। কত নাম্বার ফ্যাক্টর? 8 নাম্বার ফ্যাক্টর। 8 নাম্বার ফ্যাক্টর। এবং হিমোফিলিয়া একে বলা হচ্ছে কি? ক্লাসিক হিমোফিলিয়া। হিমোফিলিয়া একে বলা হচ্ছে কি? ক্লাসিক হিমোফিলিয়া। ক্লাসিক হিমোফিলিয়া, বুঝছো? আচ্ছা, যদি বলা হয় কি হিমোফিলিয়া বি এর জন্য কোনটা অনুপস্থিত, সেটা হচ্ছে তোমার কি 9 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত। 9 নাম্বার ফ্যাক্টরটা কি থাকবে? এটা অনুপস্থিত থাকবে। এবং হিমোফিলিয়া বি কে বলা হচ্ছে কি? খ্রিস্টমাস ডিজিজ। খ্রিস্টমাস ডিজিজ বলা হচ্ছে। তাহলে আমাদের কি বলছিল? হিমোফিলিয়া বি। তাহলে কি হবে? 9 নাম্বার ফ্যাক্টর। आंसर কি হবে? 9 নাম্বার ফ্যাক্টর। ওকে, পরের কোশ্চেন আসো 19। আচ্ছা দেখো, এটা যদি এক্সি হয়, এটা কি হচ্ছে? একজন বর্ণান্ধ পুরুষ হলে তাহলে এটা কি হবে? বর্ণান্ধ পুরুষ। ওকে, তাহলে বর্ণান্ধ মহিলা জেনোটাইপিক কি হবে? তাহলে বর্ণান্ধ মহিলা ক্ষেত্রে কি হবে বলো তো দেখি? এক্সি। এক্সি ছোট হাতে আমরা স্মল লেটার দেখবো। তাহলে এখানে স্মল লেটার কোনটা আছে? এই যে এখানে এটা কি আছে? স্মল লেটার। তাহলে স্মল লেটার কি হবে? এটা গ নাম্বার। তাহলে এটা কি হবে? গ নাম্বার। কে উত্তর দিচ্ছে 19-এ? অনেকে উত্তর দিচ্ছে সি নাম্বার। হ্যাঁ, সিতিয়া নৌরিন, নাদিয়া সুলতানা, সাবিহা সুলতানা, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো উত্তর দিচ্ছ। তোমরা রেসপন্স খুবই ভালো। তার মানে জিনিসগুলো তোমাদের অলরেডি অনেক কিছুই পারো। শুধু সলভিং তো দেখে যাও, যা ব্যাখ্যা দিচ্ছি মাথায় নিয়ে নাও। বাকি কাজ তুমি শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা সলভ করো, অনেক কিছুই তুমি এখানে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা 20 নম্বরে আসো। খুবই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। দেখো, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড এটা আমরা জানি কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হিমোফিলিয়া সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। খ্রিস্টমাস ডিজিজ সে নিজেই হিমোফিলিয়া। বাকি রইল কি? মুখ ও বধিরতা। তো মুখ ও বধিরতা কোথায় পাওয়া যায় বলতে পারো? মুখ ও বধিরতা পাওয়া যায় আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে না, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে একটা ব্যতিক্রম কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, সেখানে কি মুখ ও বধিরতা দেখা যায়। তাহলে আমরা মনে রাখবো কি মুখ ও বধিরতা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাতটা কত যদি বলা হয় তাহলে কত আসবে? 7:1। যদি বলা হয় কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? 7:1। খুবই ইম্পর্টেন্ট। তাহলে মুখ বধিরতা কি হচ্ছে ভাইয়া বলো তো দেখি? মুখ বধিরতা হচ্ছে কি এখানে তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ। তাহলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি? তোমার এখানে মুখ ও বধিরতা। এখানে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে দেই। তো এইটা তো একটা কোশ্চেন পেলামই, বাট ম্যাক্সিমাম টাইম অপশনে কি থাকে জানো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি? ম্যাক্সিমাম টাইম এই অপশনটাতে দেওয়া থাকে হচ্ছে কি জানো? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। যদি কখনো অপশনে থ্যালাসেমিয়া থাকে তাহলে মনে রাখবা কি থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। বুঝছো? থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। সো এটাও কিন্তু অনেক সময় অপশনে থাকে এবং বেশিরভাগ সময় এটাই বেশি থাকে। কারণ আমার তো কোশ্চেন ব্যাংকটা নিয়ে ধারণা আছে, শুধুমাত্র যাবি না অন্যান্য ভার্সিটি নিয়েও। তো অন্যান্য ভার্সিটি তো এই কোশ্চেনটা বেশি আসে এবং অপশনে থ্যালাসেমিয়া থাকে। তাহলে থ্যালাসেমিয়া কি হবে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। আচ্ছা এখন আসো একটু ইউনিক কোশ্চেন। পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এগুলা কিসের উদাহরণ? অপশনগুলো দেখ। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, বিবর্তনীয় অঙ্গ এবং কি সমকার অঙ্গ। আমি একটু এক্সপ্লেন করি। সমসংস্থ অঙ্গ জিনিসটা কি? দেখো, যখন কোন একটা কতগুলো প্রাণী সেম টাইপের অঙ্গ থাকবে যাদের গঠনটা সেম, মানে গাঠনিকভাবে একই থাকবে কিন্তু তাদের কাজ কি হবে? ভিন্ন। তাহলে সমসংস্থ মানে কি? যাদের গঠন একই, যাদের গঠন একই কিন্তু কি থাকবে? কাজ ভিন্ন, তারা হচ্ছে কি সমসংস্থ। আরেকটা আমরা পড়ি সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় কি কোনটা? যাদের হচ্ছে কি তোমার কাজ একই, যাদের হচ্ছে কি কাজ একই কিন্তু গঠনটা ভিন্ন, গঠন ভিন্ন। তাহলে এটা কি হবে বলো? 21 কি হবে? ক। কারণ তুমি দেখো এই যে পাখির ডানা,
তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ, মানুষের হাত। এখন পাখির ডানা আর মানুষের হাত কি সেম কাজ করে? মানুষের হাত দিয়ে আমরা নর্মাল কাজ করি, পাখির ডানা দিয়ে সে উঠতেছে, তাই না? তো এগুলাকে কি বলা হচ্ছে? যেহেতু তাদের কাজের ভিন্নতা আছে, তার মানে আমরা বলতে পারতেছি কি এরা হবে তোমার কি সমসংস্থ অঙ্গ। এরা কি হবে? সমসংস্থ অঙ্গ। তাহলে বুঝাইতে পারলাম সমসংস্থ কি গঠন একই, কাজ ভিন্ন। সো এই এক্সাম্পল গুলো একটু দেখে নিবা, এগুলো একটু কি করবা দেখে নিবা যে এগুলো হচ্ছে কি এরা পরস্পরের সমসংস্থ অঙ্গ। তাহলে মনে থাকবে। ওকে, 23-24 শেষ হচ্ছে না, এখন অনেক কোয়েশ্চেন আসছে কিন্তু 23-24-এ। এরপরে কোয়েশ্চেন দেখো যে বাদুড়ের ডানা, পাখির ডানা, প্রজাপতির পাখা কি অঙ্গ? তুমি দেখো বাদুড়ের ডানা, পাখির ডানা। বাদুড়ের ডানা দিয়ে কাজ কি? বাদুড় কি করে ডানা দিয়ে? বাদুড় কি ডানা দিয়ে হাঁটে? উড়ে। পাখির ডানা দিয়ে কি করে? উড়তেছে। প্রজাপতির পাখা দিয়ে কি করতেছে? উঠতেছে। এখন তুমি দেখো বাদুড়ের ডানা, পাখির ডানা, প্রজাপতির ডানা, এগুলো কি গঠন কি সেম? না, গঠন ভিন্ন। এদের কি হচ্ছে? গঠনটা ভিন্ন হচ্ছে কিন্তু কাজটা একই হচ্ছে। তখন আমরা এদেরকে কি বলবো? সমবৃত্তীয় অঙ্গ। এদেরকে কি বলবো আমরা? সমবৃত্তীয় অঙ্গ। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেন আসো। ব্লাড গ্রুপ থেকে আবার বি পজিটিভ। তাহলে এখানে ব্লাড গ্রুপটা কি? বি পজিটিভ। তাহলে বি পজিটিভ এখানে কি বলতেছে? এখানে কি বলতেছে? বি পজিটিভ ব্লাড গ্রুপের রক্তধারী ব্যক্তি যে গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারেন। তাহলে এখানে বি পজিটিভ ব্লাড গ্রুপের রক্তধারী ব্যক্তি যে গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। তাহলে বি পজিটিভ কাকে দিবে? বি কি করে? বি হচ্ছে সে তোমার বি পজিটিভ। বি পজিটিভ কি করবে? সে বি পজিটিভকে দিবে, পাশাপাশি কাকে দিবে? এ বি পজিটিভকে দিবে। তাহলে এখানে কি হবে? বি পজিটিভ প্লাস হচ্ছে কি এ বি পজিটিভ। বি পজিটিভ প্লাস হচ্ছে কি এ বি পজিটিভ। তাহলে কি হচ্ছে? বি পজিটিভ প্লাস এ বি পজিটিভ। আচ্ছা, এরপরে চাই আমরা এ নেগেটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? এটা তোমরা অ্যান্সার করো, আমি দেখি এটার উত্তরটা কে কে পারো। তাহলে এটার উত্তর তোমরা করবা যে এ নেগেটিভ। একটু উত্তর করো তো। এ নেগেটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? উত্তর করো এটা। 24 কি হবে? আচ্ছা, ওয়াহিদুল ইসলাম 24-এর ডি, তাসনিম বসরা 24-এর এস, সাকিব আনাম 24-এর ডি, রাফিয়া তাহসিন 24 বি, জয়া 24-এর ঘ, জান্নাতুল মুক্তা বি। তার মানে কি বি এবং ডি এর মধ্যে কনফিউশন। দেখো এ নেগেটিভ, তো এ নেগেটিভ কাকে কাকে ব্লাড দিবে জানো? এ নেগেটিভ, সে এ নেগেটিভ ব্লাড দিতে পারবে এ নেগেটিভ কে এবং এ বি নেগেটিভ কে, পজিটিভ কে দিতে পারবে না। নেগেটিভ কখনোই পজিটিভ কে দিতে পারে না। তাহলে এখানে দেখো যারা এখানে খ উত্তর দিয়েছো খ, তাদের উত্তরটা সঠিক। মনে রাখবা নেগেটিভ কখনোই পজিটিভ কে দিতে পারে না। হ্যাঁ, নেগেটিভ অলওয়েজ নেগেটিভ কে দিবে, পজিটিভ অলওয়েজ পজিটিভ কে দিবে। বুঝছো সবাই? নেগেটিভ অলওয়েজ নেগেটিভ কে, পজিটিভ অলওয়েজ পজিটিভ কে, মনে রাখবা এটা। তার মানে এটা মনে রাখবা, অনেকে ভুল করছে এটা, এটা একটু মাথায় রাখবা। নেগেটিভ অলওয়েজ নেগেটিভ কে, পজিটিভ অলওয়েজ পজিটিভ কে। ওকে, তাহলে এটা কি হবে? এ নেগেটিভ এন্ড এ বি নেগেটিভ। বুঝছি? আচ্ছা, এখন যারা একটু ভুল করছিলা তাহলে তারা একটু এটা উত্তর করো তো। তারা একটু 25 নাম্বারটা উত্তর করো। দেখো তাহলে 25 কি বলছে? বি নেগেটিভ রক্তধারী ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন? বি নেগেটিভ, বি পজিটিভ প্লাস বি নেগেটিভ, এ বি পজিটিভ প্লাস বি পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। তাহলে বলো তো যারা এটা ভুল করছিলা তারা একটু বলো তো এটা। এটা একটু উত্তর করো যে বি নেগেটিভ গ্রুপের রক্তধারী ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন? 25 কি হবে?
হ্যাঁ, 25-এর কি হচ্ছে, শুধুমাত্র এ হচ্ছে, কারণ বি নেগেটিভ কাকে দিতে পারবে, শুধুমাত্র বি নেগেটিভকে, পাশাপাশি হচ্ছে এ বি নেগেটিভকে। তাহলে বি নেগেটিভ কাকে দিবে, শুধুমাত্র বি নেগেটিভ এন্ড হচ্ছে কি এ বি নেগেটিভকে। না, নেগেটিভ কখনোই সবাইকে দেয় না, নেগেটিভ নেগেটিভকে, পজিটিভ পজিটিভকে। আচ্ছা, পরে আসো। আচ্ছা, কোন পিরিয়ডকে স্তন্যপায়ী, এটা কি হবে, এটা স্তন্যপায়ী হবে। কোন পিরিয়ডকে স্তন্যপায়ী, কোন পিরিয়ডকে স্তন্যপায়ীর যুগ বলা হয়? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, একটু রিচেক দিচ্ছি আমি। হ্যাঁ, তো কত নম্বর ছিল এটা, 26 না? 25, 23। আচ্ছা, একটু একটু কারেকশন হবে, হ্যাঁ? একটু মিস্টেক হয়েছে আমার, একটু দেখো। আচ্ছা, নেগেটিভ পজিটিভ প্লাস নেগেটিভ দুইটাকে দিতে পারে, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ প্লাস নেগেটিভ কে দিই, আমি একটু চেক করলাম। তাহলে দেখো এটা কি হবে, ঘ নম্বর উত্তর হবে। এটা একটু ঠিক করে নিব, তার মানে পজিটিভ শুধুমাত্র পজিটিভকে দেয়, বাট নেগেটিভ, পজিটিভ এন্ড নেগেটিভ দুইটাকে দিতে পারে। বাট নেগেটিভ কি করে, পজিটিভ এন্ড নেগেটিভ দুইটাকেই দিতে পারে। আচ্ছা, পরে কোশ্চেনে আসো, পরেরটাতে আসো, ওইটা একটু মিস্টেক ছিল, হ্যাঁ, একটু একটু কারেক্ট করে নিয়ে। আচ্ছা, বলো কোন পিরিয়ডকে স্তন্যপায়ীর যুগ বলা হয়, কোন পিরিয়ডকে স্তন্যপায়ীর যুগ বলা হয়? তাহলে স্তন্যপায়ীর যুগ বলা হচ্ছে কাকে, টারশিয়ারিকে বলা হচ্ছে কি স্তন্যপায়ীর যুগ। তাহলে কি হচ্ছে, টারশিয়ারিকে কি বলা হচ্ছে, স্তন্যপায়ীর রোগ বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপর আসো এই যুগগুলো একটু দেখবা, একটা বইয়ের কিন্তু একটা লিস্ট আছে, ওই লিস্টটা দেখে নিবা। তাহলে দেখো সরীসৃপের যুগ বলা হয় কাকে, এটা একটু বলো। দেখো সরীসৃপের যুগ বলা হয় কাকে, দেখো সরীসৃপের যুগের মধ্যে ক্রিটেসিয়াসও আছে, জুরাসিকও আছে, ট্রায়াসিকও আছে, এগুলো কিন্তু আসলে মুখস্থ জিনিস। তার মানে তোমার কোনটা কোন যুগে আছে এটা কিন্তু বইয়ের লাস্টে একটা কি আছে, চার্ট আছে, বইয়ের লাস্টের দিকে কিন্তু একটা চার্ট আছে। ওই চার্টটা যদি দেখতে পারো তাহলে কিন্তু কোনটা কোন যুগ এই জিনিসগুলো তোমরা ইজিলি পারবা। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর আসো প্যানজেনেসিস মতবাদের প্রবক্তা কে? প্যানজেনেসিস মতবাদের প্রবক্তা হচ্ছে কি, এটা হচ্ছে কি চার্লস ডারউইন। এটা একটু হয়তো আমাদের বইয়ে আছে কিনা, আমার সম্ভবত নাই বইয়ে, বাট একটু মনে রাখবা, প্যানজেনেসিস মতবাদের প্রবক্তা হচ্ছে কি চার্লস ডারউইন। তো ডারউইনের এমন একটা মতবাদ ছিল যে তোমার একটা প্রাণী থেকে যখন আরেকটা প্রাণীর সৃষ্টি হবে বা তোমার প্রজনন হবে, তখন কি একটা বৈশিষ্ট্য না একটা বৈশিষ্ট্য স্থানান্তর হবে, এই টাইপের একটা মতবাদ ছিল, এবং উনি একটা গ্যামেট টাইপের কিছু একটা বলছিলেন। তো এটা ওকে, আচ্ছা, এরপর আসো উভচরের যুগ বলা হয় কোন পিরিয়ডকে? উভচর, বলো উভচরের যুগ বলা হয় কোনটাকে? উভচরের যুগ বলা হয় কোনটাকে? দেখো উভচরের যুগ বলা হয় কোনটাকে? উভচর। 29 অ্যান্সার করো, 29, 29 একটু অ্যান্সার করো। 29 অ্যান্সার করে ফেলো সবাই, 29 সবাই একটু অ্যান্সার করে ফেলি। আচ্ছা, 29 হচ্ছে কি পারমিয়ান হবে, হ্যাঁ, 29 হবে পারমিয়ান। উভচরের যুগ বলা হচ্ছে কোনটাকে? পারমিয়ানকে বলা হচ্ছে। আচ্ছা, এগুলো বোঝাচ্ছি না কারণ এগুলো মুখস্থ জিনিস, কিছু জিনিস মুখস্থ। মাছের যুগ বলা হচ্ছে কোনটিকে? মাছের যুগ, তো মাছের যুগ বলা হচ্ছে কোনটিকে বলো?
মাছের যুগ হচ্ছে কোনটা? ডেভোনিয়ান। ডেভোনিয়ানকে কি বলা হচ্ছে? মাছের যুগ। তাহলে পার্মিয়ান ছিল কোনটা? উভচরের যুগ। তাহলে মাছের যুগ বলা হচ্ছে কোনটাকে? মাছের যুগ বলা হচ্ছে ডেভোনিয়ানকে। ওকে, আচ্ছা তারপর আসো, কোন পিরিয়ডকে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয়? এটা একটু বলো, যে কোন পিরিয়ডকে সামুদ্রিক অমেরুদণ্ডী যুগ বলা হয়? 31 অ্যান্সার করো এখন। একত্রিশ কি হবে? সামুদ্রিক অমেরুদণ্ডী হচ্ছে কারা? ক্যাম্ব্রিয়ান। তাহলে সামুদ্রিক অমেরুদণ্ডী যুগ বলা হচ্ছে কাদেরকে? ক্যাম্ব্রিয়ানকে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। পতঙ্গের উদ্ভব হয় কোন পিরিয়ডে? বলো, পতঙ্গের উদ্ভব হয় কোন পিরিয়ডে? আচ্ছা আমরা মনে হয় এই কোশ্চেনগুলো একটু দ্রুত স্কিপ করি, তাহলে হচ্ছে কি হবে আমাদের তোমার আগাইতে সহজ হবে, কারণ এগুলো মুখস্থ কোশ্চেন। তাহলে পতঙ্গের উদ্ভব হচ্ছে কোনটাতে? পারমিয়ানে হচ্ছে কি পতঙ্গের উদ্ভব, কারণ এগুলো আসলে বোঝার কিছু নেই। আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে? এটা একটু বলো, যে আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে? আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে? আচ্ছা নরমালি আধুনিক মানুষ ও সভ্যতার পিরিয়ড হচ্ছে কোন পিরিয়ড? একটু বলো এটা। আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হচ্ছে কোথায়? কোয়াটার্নারিতে। তাহলে কোয়াটার্নারিতে কি হচ্ছে? আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয়, পাশাপাশি মানুষের প্রথম সামাজিক জীবন কি হয় এখানে শুরু হচ্ছে। তাহলে কোয়াটার্নারিতে কি হবে? আধুনিক মানুষের উদ্ভব, মানুষের সামাজিক জীবন শুরু, পাশাপাশি যেটা হবে অনেক স্তন্যপায়ী এখানে কি হয়? বিলুপ্ত হয়ে যায়। 34 আসো, অনুপাত। আচ্ছা দেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের ফলে F2 জনিতে ফেনোটাইপিক অনুপাত কত? উত্তর করো। এটা মনে হয় আমি একটা ব্যাখ্যাতে দিয়ে আসছি অলরেডি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এগুলো আমরা 21-22 চলে আসছি, কিন্তু দেখো 21-22 চলে আসছি, তার মানে এখানে 23-24 থেকে বেশি কোশ্চেন আসছে, তাই না? বলো। ওকে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? 9:7। কত? 9:7। 9:7 হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত। আর 13:3 কোনটা? এটা কোনটা বলো তো? এটা হচ্ছে কি প্রকট এপিস্টাসিস। এটা কি? প্রকট এপিস্টাসিস। প্রকট এপিস্টাসিস। তাহলে 13:3 হচ্ছে কি প্রকট এপিস্টাসিস, আর 9:7 কি দ্বৈত প্রচ্ছন্ন। এটা কিন্তু 9:7 কিন্তু একই সাথে দ্বৈত প্রচ্ছন্ন, একই সাথে কি পরিপূরক জিনও বটে। এটা কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন প্লাস পরিপূরক জিন। আর এটা 1:4:6:4:1, এটা কি বলো? এটা হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। এটা কি বলো তো দেখে? পলিজিন। পলিজিন যেখানে কি একাধিক জিন, 2 বা ততোধিক জিনের কি হয় একসাথে কাজ করে, সেটাকে বলা হচ্ছে কি পলিজেনিক। তাহলে আমরা কি জানলাম? যে 13:3 হচ্ছে কি তোমার প্রকট, 1:4:6:4:1 এটা কি পলিজিন, 9:7 কি দ্বৈত প্রচ্ছন্ন এবং হচ্ছে কি তোমার পরিপূরক জিন। আচ্ছা, ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটির জন্য? বলো, ইন্টারমিডিয়েট জিন কোনটির জন্য দায়ী হয়? আচ্ছা আমরা একটা জিনিস বললাম না, যে তোমার অসম্পূর্ণ প্রকটতা। দেখো অসম্পূর্ণ প্রকটতায় কি হচ্ছে? অসম্পূর্ণ প্রকটতায় যখন দুইটা বৈশিষ্ট্য থাকে, তখন একটার বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর একটাটা কি হচ্ছে না? প্রকাশ পাচ্ছে না। তাহলে একটা প্রকাশ পাচ্ছে, আর একটা প্রকাশ পাচ্ছে না। এখন আরেকটা যে প্রকাশ পাচ্ছে না, সেটার জন্য দায়ী হচ্ছে কি জানো? ইন্টারমিডিয়েট জিন। তাহলে মনে রাখবো কি ইন্টারমিডিয়েট জিন হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী। তাহলে ইন্টারমিডিয়েট জিনকে 35 কে কে 35 উত্তর করেছো? সিথিয়া নৌরিন, মুশফিকা প্রজ্ঞা, ওকে, সাকিব এনাম, জান্নাতুল মুক্তা, শারমিন সুলতানা, মোহাম্মদ আরিফুল ইসলাম, তমাইকা তমা। ওকে, তো ওরা উত্তর করেছে কি অসম্পূর্ণ প্রকটতা। গুড। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কোনটা? ইন্টারমিডিয়েট জিন। তারপর আসো 36, সহপ্রকটতার ফলে F2 জনিত ফিনোটাইপিক অনুপাত কত? মনে রাখবা সমপ্রকটতা আর সহপ্রকটতা কিন্তু সেম না।
তাহলে মনে রাখবা সমপ্রকরতা আর সহপ্রকরতা কিন্তু সেম না। সহপ্রকরতা যেটা সেটাকে বলা হচ্ছে কি জানো, পরিপূরক জিন। যেটা সহপ্রকরতা সেটাকে কি বলা হচ্ছে, পরিপূরক জিন। যেটা সহপ্রকরতা সেটা হচ্ছে কি, আচ্ছা হ্যাঁ নাম সবারটাই বলি যাদেরটাই সামনে আসে, যতটুকু বলা সম্ভব আর কি, অনেকেই উত্তর করে। আচ্ছা সহপ্রকরতার অপর নাম কি, পরিপূরক জিন। তাহলে বলো। আচ্ছা আজকে ফার্স্ট লাইভ, ক্লাস শেষে জানাও যে প্রথম লাইভটা কেমন লাগলো বা কিরকম এনজয় করছো প্রথম ক্লাস অসমিয়ামে। তোমাদের আরো অনেক ক্লাস পাবা, আমার ক্লাস ছাড়া অন্য ভাইয়াদের ক্লাসও কিন্তু পাবা, খুব শীঘ্রই সবার গুলাই পাবা ইনশাল্লাহ। যেহেতু জাহাঙ্গীরনগরে কি আমাদের মানে কি বলে সায়েন্সের সাবজেক্ট গুলো কম, কেমিস্ট্রি আর বায়োলজি, তো এই দুই সাবজেক্টে তো দুই টিচারে বেশি হয় না। আমাদের টোটাল টিম আছে আমরা 7 জনের অসমিয়ামের টিম। তো ফিজিক্স 1 জন, ম্যাথে 2 জন, বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি সবগুলাতেই আছে। বাট এখানে যেহেতু শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি আর ইংরেজি আইকিউ, তো ওগুলো আলাদা হিসাব। আচ্ছা তাহলে মানে কি বলছে এখানে, সহপ্রকরতার ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে, 9:7। 9:7। 37-এ আসো। লিথাল জিন কিভাবে কাজ করে? আচ্ছা লিথাল জিন মূলত কিভাবে কাজ করে, নিষ্ক্রিয় প্রোটিন তৈরির মাধ্যমে, নিষ্ক্রিয় এনজাইম তৈরির মাধ্যমে, নাকি মিউটেশন? এটা বলো তো। না আমাদের জাবি ডি এর জন্য কোনো পেইড কোর্স নাই, আমাদের আপাতত পেইড কোর্স শুধুমাত্র সেকেন্ড টাইম কোর্স আছে, যেখানে হচ্ছে আমাদের জাবি, রাবি, চবি, গুচ্ছ, তারপর হচ্ছে তোমার কৃষি সবগুলাই কভার করার জন্য একদম কৃষি পর্যন্ত কোর্স আছে। বাট জাবি ডি এর জন্য আমাদের এখনো কোনো পেইড কোর্স নাই, এটাই চলতেছে, এটাই কমপ্লিট করো। হ্যাঁ সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম কোর্স আছে, বাট জাবি ডি এর জন্য নাই এখনো। আচ্ছা মিউটেশনের মাধ্যমে তাহলে কি হবে, লিথাল জিন তোমার কি কিভাবে কাজ করে, মিউটেশনের মাধ্যমে। যেহেতু এটা জেনেটিক বিষয়, তো জেনেটিক বিষয়গুলো কি অলওয়েজ মিউটেশন হয়, কি হবে, মিউটেশন হয়, চেঞ্জ হয়, বুঝছো, চেঞ্জ হয় এরকম। আচ্ছা এরপর আসো, লিথাল জিনের প্রভাবে কোনটি হয় না, একটু বলো। লিথাল জিনের প্রভাবে কোনটি হয় না, অটিজম। ভাই বলো তো দেখি, অটিজম কি? অটিজম কি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। অটিজম আমরা কি জানি, আমরা অলরেডি পড়ছি কি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অটিজম কি অলরেডি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অটিজম কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে লিথাল জিনের প্রভাবে কি হবে না, এটা হবে না। এখন আসো হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি জানো, সেমিলিথাল। হিমোফিলিয়াকে কি বলা হয়, সেমিলিথাল বলা হয়। হিমোফিলিয়াকে কি বলা হচ্ছে, সেমিলিথাল। হিমোফিলিয়াকে কি বলা হয়, সেমিলিথাল জিন বলা হয়। অপরদিকে ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা, এটাকে কি বলা হচ্ছে, সাবভাইটাল। সাবভাইটাল। এখন এই হিমোফিলিয়াতে কি হচ্ছে, হিমোফিলিয়াতে কি মোর দেন 50% বেশি জীব মারা যায়। তাহলে হিমোফিলিয়াতে কি বা সেমিলিথালে কি হচ্ছে, 50% বেশি জীব মারা যায়। অপরদিকে তোমার ড্রসোফিলার লুপ্তপ্রায় ডানা, এখানে কি সাবভাইটাল। সাবভাইটালে কি হবে, 50% কম, 50% কম জীব মারা যায়, কম জীব মারা যাবে, কম জীব মারা যায়। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে যে 50% কম জীব যদি মারা যায়, তাহলে সেটাকে কি বলা হয়, সাবভাইটাল জিন। সাবভাইটাল জিনটা কোথায় থাকে, ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানাতে। যদি বলা হয় 50% বেশি জীব মারা যায়, তখন কি হবে, সেমিলিথাল জিন হবে, সেটা কি হচ্ছে, হিমোফিলিয়া। আর অটিজমটা কি, আমরা জানি কি এটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ওকে, আর অপরদিকে থ্যালাসেমিয়া কি, লিথাল জিনের প্রভাবে হয়। মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম নয় কোনটি, খুবই ইজি। মেন্ডেল প্রথম সূত্রে ব্যতিক্রম কোনটা, সমপ্রকরতা আছে, লিথালিটি আছে, অসম্পূর্ণ প্রকরতা আছে, বাট এই সহপ্রকরতা কি, এটা নয়, এটা কি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এটা কি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি, একটা হচ্ছে কি তোমার প্রকট এপিস্টেসিস, আরেকটা হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আরেকটা হচ্ছে তোমার কি বলো তো দেখি, পরিপূরক জিন অথবা পরিপূরক, অথবা কি বলতে পারি এটাকে তোমার আমরা বলতে পারি কি সহপ্রকরতা, অথবা কি বলতে পারি কমপ্লিমেন্টারি জিন। ইংলিশ যদি আসে কমপ্লিমেন্টারি জিন কি হবে, ইংলিশ আসলে কি কমপ্লিমেন্টারি জিন হবে। তাহলে কমপ্লিমেন্টারি জিন। আরেকটা কি আছে, পলিজেনিক ইনহেরিটেন্স, কি হবে, পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক। এই চারটা। তাহলে আমরা কি পাচ্ছি, যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে পাচ্ছি কি প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, পরিপূরক জিন, অথবা এটার নাম কি সহপ্রকরতা, অনেক সময় ইংরেজিতে আসে কি কমপ্লিমেন্টারি জিন। আচ্ছা এটা একটু বলো, যদি RH পজিটিভ, RH মানে কি রেসার্স বানরের একটা অ্যান্টিজেন, যেটার জন্য মূলত কি হচ্ছে আমাদের ব্লাড গ্রুপটা হয় পজিটিভ অথবা নেগেটিভ। যাদের ক্ষেত্রে রেসার্স বানরের অ্যান্টিজেন বা এই টাইপের একটা অ্যান্টিজেন থাকে, তাদেরটা হচ্ছে কি ব্লাড গ্রুপ পজিটিভ। যেমন আমার ব্লাড গ্রুপ পজিটিভ, তার মানে কি বলা যায়, মানে জেনেটিক্স এর কথাই বলা যায় কি
রেসার্চ বানরের অ্যান্টিজেন আছে। আচ্ছা, আর যাদের নাই তারা কি নেগেটিভ হয়। আচ্ছা, এখন একটা RH নেগেটিভ, একটা RH নেগেটিভ আর একটা কি RH পজিটিভ। RH নেগেটিভ মহিলার সাথে RH পজিটিভ পুরুষের বিয়ে হলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনটি হইতে পারে? বলতো 40-এর কি হইতে পারে? 40 কি হইতে পারে? আচ্ছা, জান্নাতুল, বৈশাখী, নুসরাত, শারমিন, মৃদুল, তারপর হচ্ছে কি শিফাস, সিথিয়া নৌরিন, সাকিব, তমাইকা, জয়া, মুশফিকা, শারমিন সুলতানা। তো এরা উত্তর দিচ্ছে কি ডি, এরিথ্রোব্লাস্টোলিস ফিটালিস। এটা কি গর্ভধারণের জটিলতা। এটা কি গর্ভধারণের জটিলতা। এটা কি বলতো? গর্ভধারণের জটিলতা হয়। তাহলে কি হয়? গর্ভধারণের জটিলতা হয়। ওকে, পরে আসে 41। মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক অস্বাভাবিকতা নয় কোনটি? তাহলে এটা এটা তোমরা উত্তর করবা। এটা যাবি 21-22 আসছে। জাহাঙ্গীরনগর 21-22 আসছে। আচ্ছা, সাবিয়া সুলতানা, হ্যাঁ নাম সবারটাই পছন্দ, কারোরটা আগে চলে যায় তো এজন্য পড়া হয় না। একটু অ্যান্সার করা। হ্যাঁ, এটা কিন্তু আমি অলরেডি বলে আসছি যে এটা কিন্তু আসতে পারে। তো আমি এটা মনে হয় 23-24 একটা কোয়েশ্চেনের ব্যাখ্যা দিয়ে আসছিলাম, বাট এটা 21-22 অলরেডি আসছিল। ওকে, কি হবে? কানের লুম। তো কানের লুমটা কি হচ্ছে? এটা ওয়াই জিন নিয়ন্ত্রিত। শুধুমাত্র একটাই আছে, সেটা কি ওয়াই জিন নিয়ন্ত্রিত, যেটা কি কানের লুম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসো। নিচের কোনগুলো সমসংস্থঙ্গ? একটু চিন্তা করো তো, 21-22 সেশনের কোয়েশ্চেন। নিচের কোনগুলো সমসংস্থ অঙ্গ? একটু তোমরা অ্যান্সার করো। নিচের কোনগুলো সমসংস্থ অঙ্গ? একটু চিন্তা করো তো, এটা কি হতে পারে? একটু চিন্তা করো এটা, যে এটা কি হতে পারে। আচ্ছা, আমি দেখি কে কি উত্তর দিচ্ছে। আচ্ছা, ব্লার দেখা যাচ্ছে তাই না? আমি একটু দেখতেছি। আচ্ছা, খ, কেউ ডি। আচ্ছা, সমসংস্থ অঙ্গ দেখো, এখনো কি ব্লার? দেখো, বলো এখনো কি ব্লার দেখা যাচ্ছে? হ্যাঁ, আটটা আটটা না আটটা মানে 30-এর, 8টা 30-এর ক্লাস পেইড ব্যাচ হবে। আচ্ছা, এখানে কি হবে দেখো, সমসংস্থ অঙ্গ জিনিসগুলা কি গাঠনিক ভাবে সেম, বাট কাজগত দিক দিয়ে অনেক সময় ভিন্ন থাকে। ওকে, আচ্ছা, দেখো গাঠনিক ভাবে সেম, কিন্তু কাজের দিক থেকে কি থাকে তোমার অনেক সময় কি থাকে, ভিন্ন থাকে। এখন দেখো উত্তরটা মেনলি কি এখানে বাদুড়ের ডানা ও পাখির ডানা। তো বাদুড়ের ডানা ও পাখির ডানা এটা কি গাঠনিক ভাবে সেম, বাট কাজের দিক থেকেও কিন্তু একই হয়, কিন্তু হইলেও এটা কি হচ্ছে বলো, পাখির ডানা ও, আচ্ছা এটা উত্তরটা কি পাখির ডানা ও বাদুড়ের ডানা হবে সমসংস্থ। এটা নিয়ে কনফিউশন আছে কারো? এটা গাঠনিক ভাবে সেম, কাজের দিক থেকে অনেকটা সেমই, দুইটা কি উড়াউড়ি করে তাই না? খ হবে, এটা উত্তর খ হবে, এটা উত্তর খ। আচ্ছা, পরে আসো, নিচের কোনগুলা সমবৃত্তীয় অঙ্গ? মানুষের হাত, পাখির ডানা, নিচের কোনগুলো সমবৃত্তীয় অঙ্গ? নিচের কোনগুলো সমবৃত্তীয় অঙ্গ, এটা একটু উত্তর করো। 43 উত্তর করো তো। 43 নিচের কোনগুলা সমবৃত্তীয় অঙ্গ?
সমবৃত্তীয় অঙ্গ কোনগুলা বলো? না, এটা সমসংস্থই হয়, সমসংস্থই, বুঝছো? একটু ভিন্নতা ছিল। আচ্ছা, এটা কি হবে? প্রজাপতির ডানা এবং পাখির ডানা। তাহলে সমবৃত্তীয় কি? পাখির ডানা এবং কি প্রজাপতির ডানা। তার মানে কি এদের গঠনটা একই না, বাট এরা কি কাজটা একই করতেছে, বুঝছো? আচ্ছা, এরপর আসো নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? আচ্ছা, কোনগুলা নিষ্ক্রিয় অঙ্গ? নিষ্ক্রিয় অঙ্গ বলতে কোনগুলো বোঝায়? যেগুলো হচ্ছে কি মানুষের কিছু অঙ্গ থাকে, এগুলা কোনো কাজে লাগে না তেমন, কিন্তু এগুলা কি থাকে? উপস্থিত থাকে। তো নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো হবে বলো? নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো হবে বলো? নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো হবে? উপরে সবগুলো। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নাই আলটিমেটলি। পুচ্ছাস্থি, এটারও কোনো কাজ নাই। উপপল্লব, এগুলো কোনো কাজ নাই। তারপর যেমন আক্কেল দাঁত, আক্কেল দাঁতের কি নাই? কোনো কাজ নাই। তাহলে কি হবে? আক্কেল দাঁতও কিন্তু আক্কেল দাঁত, যেটা আমার এখন উঠতেছে, বুঝছো? এত পেইন দেয়, এত পেইন আক্কেল দাঁত, বাট আক্কেল দাঁতের কিন্তু কোনো কাজই নাই। এরপর আসো 45। আচ্ছা, বলো বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন হচ্ছে, এটা কি বলা হয়? মিউটেশন। মিউটেশন মানে কি জানো? চেঞ্জ হওয়া। মিউটেশন মানে কি? চেঞ্জ হওয়া। সো এটা হয়তো তোমরা অনেকেই পড়ো নাই। তাহলে দেখো মিউটেশন মানে কি? চেঞ্জ হওয়া। তো দেখো মিউটেশনটা কি হবে? কোনো একটা বংশগত বৈশিষ্ট্য আকস্মিক বা স্থায়ী পরিবর্তন। আকস্মিক বা স্থায়ী পরিবর্তন, এটা কি হবে? আকস্মিক বা স্থায়ী পরিবর্তন, এটা কি হয়? মিউটেশন হয়। 45-এর গ। তাহলে কি হচ্ছে? যখন কোনো একটা জিনিস স্থায়ীভাবে পরিবর্তন হচ্ছে বা আকস্মিকভাবে, মানে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, মানে পরিবর্তন বলতেই বোঝায় কি এখানে? মিউটেশন। যেটা কি জেনেটিক্সটা কাজই করে কিভাবে? মিউটেশনের মাধ্যমে। আচ্ছা, এরপর আসো কোন যুগে মানুষের উদ্ভব হয়? মানুষের উদ্ভব, মানুষের উদ্ভব হচ্ছে কি? প্লিউসিন যুগে। এটা কি? প্লিউসিন। এটা কি হবে বলতো? প্লিউসিন হবে। বানানটা ভুল আছে এখানে। তাহলে কোন যুগে মানুষের উদ্ভব হচ্ছে? প্লিউসিন যুগে মানুষের উদ্ভব হচ্ছে। তাহলে কি হচ্ছে? প্লিউসিন যুগে মানুষের উদ্ভব হচ্ছে। মনে থাকবে, কোন যুগে মানুষের উদ্ভব হচ্ছে? প্লিউসিন যুগে কি হচ্ছে? মানুষের উদ্ভব হচ্ছে। কোন যুগে? প্লিউসিন যুগে মানুষের উদ্ভব হচ্ছে। আর মায়োসিনে কি হচ্ছে? স্তন্যপায়ীর প্রাধান্য। মায়োসিনে কি হচ্ছে? এই সময় স্তন্যপায়ীর প্রাধান্য, মানে স্তন্যপায়ীর আধিপত্যটা তখন বেশি ছিল। ঠিক আছে, স্তন্যপায়ীর আধিপত্য বেশি ছিল। এবং তোমার প্লিস্টোসিন, প্লিস্টোসিনে কি হচ্ছে? মানুষের সামাজিক জীবন। এই সময় কি হয়? মানুষের সামাজিক জীবন শুরু হয়। সামাজিকভাবে মানুষ বসবাস করতে শুরু করে, সামাজিক জীবন। প্লাস অনেক স্তন্যপায়ীর বিলুপ্তি শুরু হয়। স্তন্যপায়ী না, অনেক অনেক স্তন্যপায়ী কি হয়? বিলুপ্তি শুরু হয়। স্তন্যপায়ী বিলুপ্তি শুরু। তাহলে এই জিনিসগুলো আর কি, বুঝছো? আর অলিগোসিনে কি না? অলিগোসিন নিয়ে কোশ্চেন আসে না। ওকে, এরপর আসো ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি ঘটায় তত্ত্বটি প্রবক্তাকে। ব্যক্তিজনী জাতিজনী মতবাদ কে দিয়েছেন বলো? এটা একটু বলো। ব্যক্তিজনীর জাতিজনীর মতবাদ কে দিয়েছেন? উত্তর করো। 47 47 অ্যান্সার করো। ব্যক্তিজনী জাতিজনী মতবাদ কে দিয়েছেন? ব্যক্তিজনী জাতিজনী মতবাদ কে দিয়েছেন? আচ্ছা, তো ব্যক্তিজনী জাতিজনী মতবাদ কে দিয়েছেন? আর্নেস্ট হ্যাকেল। আর ল্যামার্ক কে দিয়েছেন? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ল্যামার্কের মতবাদের নাম কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আর ডারউইন কি? প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন, অথবা ইংরেজি থেকে বলা হয় কি? অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস। অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস। তাহলে অরিজিন অফ
ন্যাচারাল স্পিসিস কে দিয়েছেন? তোমার ডারউইন। ল্যামার্ক কে দিয়েছেন? অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক আর কি কি করছে? বায়োলজি শব্দের প্রবক্তা, বায়োলজি শব্দের প্রবর্তক। বায়োলজি শব্দের প্রবর্তক কে? ল্যামার্ক। ওকে, ল্যামার্কের আরো কি কি জানবো? ল্যামার্ক প্রাণী জগৎকে মেরুদণ্ডী ভার্সেস অমেরুদণ্ডী, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী যে আলাদা, এই জিনিসটা আবিষ্কার, এই জিনিসটা প্রথম খুঁজে পেয়েছেন কে? ল্যামার্ক। বা এই জিনিসটা ধারণা দেন কে? ল্যামার্ক। তাহলে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী ধারণা দিয়েছেন কে? ল্যামার্ক। ল্যামার্কের একটা বই আছে, নাম হচ্ছে কি? প্রিন্সিপাল অফ জুলজি। সরি, প্রিন্সিপাল অফ জুলজি এটা মানে ফিলোসফিক জুলজি, এরকম একটা নাম, তাই না? ফিলোসফিক জুলজি। তাহলে ল্যামার্কের বইয়ের নাম কি? ফিলোসফিক জুলজি। ঠিক আছে, তো এই হচ্ছে কি ল্যামার্ক, মনে থাকবে। আর যদি কখনো কোয়েশ্চেন আসে যে বিবর্তনের জনক কে, বিবর্তনের জনক কি হবে বলো তো দেখি? বিবর্তনের জনক হবে কে? এম্পেডোক্লিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? আচ্ছা, এখানে জীবন্ত জীবাশ্ম হচ্ছে কি? লিমোলাস। লিমোলাসকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, ইকুয়াস, ইকুয়াস মানে কি? আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়াকে বলা হচ্ছে কি? ইকুয়াস। আর আর্কিওপটেরিক্স কি? আর্কিওপটেরিক্স কি বলো? সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগকারী সূত্র। তাহলে কি আর্কিওপটেরিক্স কি? সরীসৃপ প্লাস পাখির মধ্যে সংযোগকারী সূত্র। আর যদি কখনো আসে ভাই সরীসৃপ প্লাস স্তন্যপায়ীর মধ্যে, সরীসৃপ প্লাস স্তন্যপায়ীর মধ্যে তোমার সংযোগকারী সূত্রকে, তাহলে কি হবে? প্লাটিপাস। তাহলে কি হবে? প্লাটিপাস। একটু মনে রাখবা। তাহলে আর্কিওপটেরিক্স কি হচ্ছে? সরীসৃপ প্লাস পাখির মধ্যে সংযোগকারী সূত্র। ইকুয়াস কি? আধুনিক ঘোড়া। তারপর আসো তোমার সরীসৃপ প্লাস স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী সূত্রের নাম কি? প্লাটিপাস। এগুলো একটু জানবা, এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সরীসৃপ প্লাস পাখির মধ্যে সংযোগকারী সূত্র তোমার আর্কিওপটেরিক্স, এবং সরীসৃপ প্লাস তোমার স্তন্যপায়ীর মধ্যে কি? প্লাটিপাস। আরো 21টা কোশ্চেন আসে জাস্ট আমাদের। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? 9:7। এগুলো আমরা জানি। আচ্ছা, পলিজিনের প্রভাব কোনটি? আচ্ছা, পলিজিনের প্রভাব হচ্ছে কি? পুঞ্জীবিত করা। মানে কি? পলিজিন যেটা কি করে? 2 এর অধিক, 2 অথবা 2 প্লাস, 2 অথবা কি 2 এর অধিক তোমার বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করে। যেমন এখানে তোমার কি কি হইতে পারে? যেমন তোমার চোখের বর্ণ হইতে পারে, তারপর গায়ের বর্ণ হইতে পারে, তারপর হচ্ছে তোমার আকার হইতে পারে মানুষের, বুঝছো? তো এই জিনিসগুলো নিয়ে কি করে? তোমার এই জিনিসটা কাজ করে। তাহলে পলিজিন মানে কি? আবার বলতেছি, 2 অথবা 2 এর অধিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করে কে? এই পলিজিন। তাহলে যেমন হইতে পারে পলিজিন কি কি নিয়ে কাজ করে? উচ্চতা, ওজন, গায়ের বর্ণ, সেটা গায়ের বর্ণ হোক বা চোখের বর্ণ হোক, যেটা হোক না কেন। তারপর কি? আচরণ, বুদ্ধিমত্তা। এই জিনিসগুলো নিয়ে কাজ করে কে? পলিজিন। তাহলে বুঝছি সবাই? হ্যাঁ, তাহলে পুঞ্জীভূত করে, পুঞ্জীবিত। পলিজিন কি করে? পুঞ্জীবিত করে। অনুপাতটা কত? 1:4:6:4:1। এটাই অনুপাত। 51তে আসো। কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে? প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে কি? ফিনোটাইপ। আর এটা কি? জিনের গঠন। এটা কি? জিন বা অভ্যন্তরীণ। এটা কি? জিনের যে তোমার গঠনটা বা অভ্যন্তরীণ, এটা হচ্ছে কি? জিনোটাইপ। আর প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কি? ফিনোটাইপ। এটা আমরা সবাই জানি, সহজ জিনিস। মেন্ডেল মটরশুটির কত প্রকার বৈশিষ্ট্য নিয়ে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন? তাহলে মেন্ডেল টোটাল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। কত জোড়া? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এবং কত প্রকার মটরশুটি? টোটাল ছিল কত প্রকার? 34 প্রকার মটরশুটি। টোটাল 34 প্রকার মটরশুটি। টোটাল
34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেন। তাহলে টোটাল 34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেছিলেন এবং তাদের কত জোড়া বৈশিষ্ট্য? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। মেন্ডেল কেন মটরশুঁটি নিয়ে, এটা তোমরা জানো? মেন্ডেল মটরশুঁটি নেওয়ার কারণ হচ্ছে এটা 1 বর্ষজীবী, অর্থাৎ 1 বছরের মধ্যে সে এখানে রেজাল্টটা পাচ্ছে। তারপর কি এটা হচ্ছে কি তোমার স্বপরাগায়ন দেখা যায়, মানে কি নিজে নিজে পরাগায়নটা করতে পারে, বাইরের কারো কোনো হেল্পের কিন্তু প্রয়োজন হয় না। বুঝছো? এই কারণগুলোর জন্য মূলত। এবং কি এটা উভলিঙ্গ। একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন এলিলিক জিনের সহাবস্থানকে কি বলে? তাহলে একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা নন এলিলিক জিনের তোমার সহাবস্থানকে কি বলে? এটা বলো তো, বলো। এটা কিন্তু নামের মধ্যে আমরা উত্তরটা পাচ্ছি। দেখো আমরা একটা জিনিস পড়লাম না, সহপ্রকটতা, মনে আছে? আমরা কি পড়ছিলাম? যে সহপ্রকটতা, যেটার অপর নাম কি ছিল? পরিপূরক জিন। তাহলে সহপ্রকটতার অপর নাম কি ছিল? পরিপূরক জিন ছিল। তো এখন একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকারের জন্য জিনের সহাবস্থান, এই সহাবস্থান থেকে কি এই সহপ্রকটতার নামটা আসছে। এবং আমরা জানি কি সহপ্রকটতা মানে হচ্ছে কি পরিপূরক জিন। তো নামের সাথে জিনিসটা রিলেটেড, আমাদের আর এক্সট্রা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা 54তে আসো। মেন্ডেল মটরশুটির কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন? তাহলে মেন্ডেল মটরশুটির 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন। তাহলে এটা কি 20-21 আসছে? আরেকটা কোশ্চেন আমরা এখানে দেখে আসছি। টিটি এবং টিটি জিনোটাইপিক বিশিষ্ট উদ্ভিদের মধ্যে ক্রস গঠন হলে F2 জনতে কি আসবে? এখানে আমাদের কোনটা আসবে? 1:2:1। 1:2:1 ছাড়া বাকি একটাও কিন্তু এখানে কোনোভাবেই আসার সম্ভাবনা নাই। ঠিক আছে? আচ্ছা পরে আসো 56। একটি জিন অন্য জিনের, তাহলে একটি জিন অন্য একটি জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটা বলবা। একটি জিন অন্য একটা জিনের বাধা দেওয়া, তাহলে সে কি করতেছে? বাধা দিচ্ছে। তাহলে কি সে কি করতেছে? বাধা দিচ্ছে। তোমরা একটু বলো তো বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলবে? বলো, বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলবে? তোমরাই বলো। বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলবে? হ্যাঁ, অ্যাপিস্টেসিস। বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলবে? অ্যাপিস্টেসিস। আর এটা কি বাধা পাওয়া, এটা কি বাধা পাওয়া। ওকে আচ্ছা নেক্সট 19-20 কোশ্চেন। মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেছিলেন? 34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করে। কত প্রকার? 34 প্রকার। আচ্ছা জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ভিত্তিক সংকরায়নকে কি বলে? এটা তোমরা অ্যান্সার করো, এটা 19-20 আসছে। তাহলে 58 তোমাদের অ্যান্সার করবা। 58 কে অ্যান্সার করবে? তোমরা অ্যান্সার করবা। 58 তোমরা অ্যান্সার করবা। আঠান্ন অ্যান্সার করো। আচ্ছা অনেকে বলতেছে 58 এর ক। আচ্ছা আমরা একটু দেখি। তাহলে 58 কি হবে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। যখন এক জোড়া বলছে, এক মানে কি? এক মানে কি বলো? এক মানে হচ্ছে কি মনো। এক মানে মনো, তাহলে কি হবে? মনো হাইব্রিড ক্রস। আর ডাই হাইব্রিড ক্রস কি? 2 জোড়া। ঠিক আছে? '59 যাই আমরা। কোন কোন লিথাল জিনের প্রভাবে 50% জীব মারা যেতে পারে? তাহলে 50% এর অধিক এটা কি সেমি লিথাল। 50% অধিক কি সেমি লিথাল। তাহলে সাবভাইটাল কি হবে? এটা উত্তর। সাবভাইটালটাই মূলত কি? সাবভাইটাল ধরো এখানে 50% অথবা 50% এর কম, দুইটাই কিন্তু হয়। তাহলে যখন তোমরা একটা কনফিউশন থাকে না যে আমরা তো পড়ি কি 50% এর বেশি হইলে পড়ি হচ্ছে সেমি লিথাল, তাহলে 50% হইলে কি হবে? 50% হইলে কি হবে? সাবভাইটাল জিন।
ওকে, এটা আসে, এটা গুচ্ছ তো আসছে। এবার এক্স এক্স এক্সো পদ্ধতি, এক্স এক্স এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কোন প্রাণীতে? এক্স এক্স এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কোন প্রাণীতে? বলো, এটা বলবা। 60, 60 এর আনসার করো। 60 আনসার করো, 60। গুড, 60 এর কি হবে? খ। তাহলে মনে রাখবা এক্স এক্স এক্সো কে থাকবে? ঘাস ফড়িং, তেলাপোকা। এরা কি? এক্স এক্স এক্সো পদ্ধতি। ক্লিয়ার? তো এক্স এক্স এক্সো পদ্ধতিতে কি? ঘাস ফড়িং, তেলাপোকা। এরপর আসো এক্স 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 ওয়াই, ডাবল এক্স এক্স ওয়াই কে হবে? মানুষ প্লাস হচ্ছে কি? ড্রসোফিলা মার্চি। মানুষ প্লাস ড্রসোফিলা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসে কি? জেড জেড, ডাবল জেড, জেড ডাব্লিউ, ডাবল জেড, জেড ডাব্লিউ। এইখানে কি আসবে? পাখি এবং কি কিছু প্রজাপতি, কিছু পাখি প্লাস হচ্ছে কি প্রজাপতি। এরপর আসো ডাবল জেড জেড, ওইটা আসে না, এটা মনে রাখো। তাহলে আমাদের মেইনলি আসে কোনটা? এই দুইটা আসে, এই দুইটা। এক্স এক্স একশোটা বেশি আসে ঘাস ফড়িং এবং কি তেলাপোকা। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি হয় কোনটির কারণে? বলো, 61 আনসার করো। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি কেন হয়? আচ্ছা, হ্যাঁ, তো সমস্ত দেহে ঘনলোম কি? হাইপারট্রাইকোসিস। ঠিক আছে? হাইপারট্রাইকোসিস না, মানে হাইপোট্রাইকোসিস না, হাইপারট্রাইকোসিস। হাইপো না, বুঝছো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের প্রভাবে কোন রোগ হয় না? তাহলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের প্রভাবে কোন রোগ হয় না? থ্যালাসেমিয়া হয় না। রাতকানা জানি, হিমোফিলিয়া জানি, লাল সবুজ বর্ণান্ধতা জানি। তাহলে থ্যালাসেমিয়া হয় না, এটা কিন্তু আমি তোমাদেরকে আগে একটা কোশ্চেনে ব্যাখ্যাতে বলছিলাম। ওইটার উত্তর সম্ভবত কি জানি ছিল, বাট ওইটার উত্তর ছিল কি তোমার মুখ বধিরতা, তাই না? তখন আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে থ্যালাসেমিয়া হবে। উত্তর কি হবে? থ্যালাসেমিয়া। বুঝছো? তো এটা কিন্তু আসছিল 19-20-এ। মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি? আচ্ছা, গায়ের লোম, তারপর কি অ্যাপেন্ডিক্স, চোখের উপপল্লব, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ। অল্প কর্ণ, এটা হয়তো বা কি জানি, এটা স্পেলিংটা মিস্টেক আছে এখানে, দেখি তো এটা স্পেলিংটা কি এক্স্যাক্টলি। আচ্ছা, অল্প কর্ণ বা অন্তকর্ণ হয়তো বা, এটা অল্প কর্ণ না, এটা বুঝাইছে কি হয়তো বা অন্তকর্ণ, এটা বুঝাইছে কি অন্তকর্ণ। ঠিক আছে? তাহলে গায়ের লোম, অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে কি চোখের উপপল্লব বা নিকটেটিং পর্দা, এগুলা কি? ওকে, হ্যাঁ, প্রকট অটোসোমাল জিনগত রোগ নয় কোনটি? প্রকট অটোসোমাল জিনগত রোগ কোনটি? অটোসোমাল, দেখো অটোসোমাল মানে কি? এটা বোঝাচ্ছে মূলত কি কোনটা আসলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তাহলে এখানে কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না? ডাউন সিনড্রোম, হ্যান্টিংটনস বিডি, তারপর কি এইডস, এগুলো সেক্স লিঙ্ক, বাট এটা কি না ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া কি নয়? ফিনাইল কিটোনিউরিয়া কি নয়? এটা সেক্স লিঙ্ক নয়, এটা অটোসোমাল। মাসকুলার ডিস্ট্রফি কোন ধরনের রোগ? তো মাসকুলার ডিস্ট্রফি কি? মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে কি তোমার জিনগত রোগ। কি ধরনের রোগ? জিনগত রোগ, এটা আমরা জানি।
কোনটি মেন্ডেলের পৃথকীকরণ সূত্রের ব্যতিক্রম উদাহরণ নয়? তাহলে মেন্ডেলের পৃথকীকরণ সূত্র বলতে কি বোঝাচ্ছে? মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে কি তোমার মনোহাইব্রিড ক্রস, পৃথকীকরণ সূত্র, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি ডাই হাইব্রিড ক্রস, তারপর হচ্ছে কি স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে দেখো পৃথকীকরণ সূত্রে ব্যতিক্রম কোনটা কোনটা? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন, অ্যাপিস্টেসিস, কি হবে লিথালজিন। এখন তোমার যদি মনে না থাকে যে পৃথকীকরণ কি প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র, ওইটা তোমার মনে থাকা জরুরি না। তুমি দেখো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন এরা কিন্তু এক ধরনের, এরা কি হয় এক ধরনের, আমরা জানি কি এরা প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে এখানে অ্যাপিস্টেসিসটা কি, এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্যাটস ওয়াই কি এটা উত্তর। তাহলে অনেক সময় কি আমরা জিনিসটা না জানলেও আমরা উত্তর করতে পারি। আচ্ছা, কোন জিন, একটি জিন, আচ্ছা কি বলছে এখানে, একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, এই প্রক্রিয়াকে কি বলে? তাহলে একটি কি করবে, নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, সেটাকে কি বলবে? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, অ্যাপিস্টেসিস, কি বলবে বলো? 67 কি বলবে? 67 কি হবে বলো? আচ্ছা, যখন বাধা দেয় তখন সেটাকে কি বলা হয়? অ্যাপিস্টেসিস। কি বলা হচ্ছে? অ্যাপিস্টেসিস বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা আসছে 17-18-তে হিমোফিলিয়া থেকে একটা কোশ্চেন আসছে, দেখো তাহলে কি বলতেছে তোমার স্বাভাবিক পুরুষ। তাহলে স্বাভাবিক পুরুষ মানে কি? এক্স বড় হাতের এইচ ওয়াই। হিমোফিলিক বাহক মহিলা, হিমোফিলিক বাহক মহিলা মানে কি? এক্স বড় হাতের এইচ, বাহক যেহেতু এটা ছোট হাতের হবে। এখন এদের মধ্যে যদি আমি ক্রস করাই তাহলে কি আসবে? এখানে দেখো এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ, এরপর কি আসবে? এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, তারপর দেখো এখানে কি আসবে? এক্স বড় হাতের এইচ, ওয়াই ফাঁকা হবে। এখানে কি আসবে? এক্স ছোট হাতের এইচ, ওয়াই ফাঁকা হবে। আমাদের কাছে কি চাইছিল? তাহলে হিমোফিলিয়া বাহক মহিলার মধ্যে বিয়ে হলে F1 জনিতে কোন ফিনোটাইপ দেখা যাবে না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? স্বাভাবিক কন্যা পাচ্ছি। তাহলে স্বাভাবিক কন্যা দেখা যাবে, তাহলে এটা ক্রস, এটা উত্তর হবে না। তাহলে কি বর্ণান্ধ কন্যা, মানে বর্ণান্ধ না, বর্ণান্ধ বাহক। তাহলে বর্ণান্ধ বাহক, বর্ণান্ধ বাহক আছে। আচ্ছা, তারপর পুত্রের ক্ষেত্রে কি আছে? পুত্রের ক্ষেত্রে স্বাভাবিক আছে, পাশাপাশি হিমোফিলিক পুত্র। তাহলে হিমোফিলিক পুত্র আছে, স্বাভাবিক পুত্র আছে, তাহলে উত্তর কি হবে? হিমোফিলিক কন্যা। হিমোফিলিক কন্যা কিন্তু নাই, বাহক কন্যা আছে বাট হিমোফিলিক কন্যা কিন্তু নাই। বুঝছো সবাই? বাহক কন্যা আছে কিন্তু হিমোফিলিক কন্যা নাই। এটা বাহক, এটা এটা কি স্বাভাবিক, এটা বাহক, এটা কি সুস্থ, আর এটা কি মানে এটা স্বাভাবিক, আর এটা কি হিমোফিলিক। কোনটি সেক্স লিঙ্কড রোগ? এটা 17-18। রেড গ্রিন কালার ব্লাইন্ড মানে কি? বর্ণান্ধতা। হিমোফিলিয়া, অটিজম সবগুলোই, তাহলে কি সবগুলোই হবে। কালার ব্লাইন্ড, হিমোফিলিয়া, অটিজম মানে ফ্রাজাইল এক্স সিনড্রোম, এগুলো সবগুলাই কি মানে সেক্স লিঙ্কড রোগ। তো আজকের দিনের লাস্ট কোশ্চেন 70 কি বলছে? রেসাস ফ্যাক্টর কোথায় থাকে? আরএইচ ফ্যাক্টর। তাহলে আরএইচ ফ্যাক্টরটা কি অ্যান্টিবডি নাকি অ্যান্টিজেন? আমাকে একটু বলো। আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টরটা কি? এটা একটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কোথায় থাকে বলো তো? অ্যান্টিজেন থাকে লোহিত রক্ত কণিকায়, আর অ্যান্টিবডি থাকে রক্ত রসে। পরিশ্রম হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন? ক্লাসটা কিরকম এনজয় করছো? একটু ফিডব্যাক দাও সবাই। আচ্ছা, এই দুইজন যোগাযোগ করবা আজকে, গতকালকে ক্লাসে যারা সর্বোচ্চ রেসপন্স করছিলা, এই দুইজন একটু যোগাযোগ করতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, একটু ক্লাসের ফিডব্যাকটা দাও, কেমন হয়েছে? ফিডব্যাক শেয়ার করো, হ্যাঁ? ফিডব্যাকটা 70টা কোয়েশ্চেন সলভ করলাম। 1 মার্ক নিশ্চিত কমন পাবা, একটা মার্ক নিশ্চিত কমন পাবা। তাহলে আমরা আগামীকালকে কি কি ক্লাস করবো? টুমরো। তাহলে আমরা আগামীকালকের কি কি জিনিস থাকবে দেখো। টুমরো আগামীকাল কি থাকতেছে? সকাল সম্ভবত 10টা 30-এ দেখা যাবে। সকাল 10টা 30-এ কি থাকবে? লাইভ কুইজ।
কি থাকবে সকাল 10:30-এ লাইভ কুইজ থাকবে ইনশাআল্লাহ 10:30 বা 11টা মানে সকালের দিকে লাইভ কুইজ থাকবে এবং সন্ধ্যায় দিকে অন্য ক্লাস থাকবে জেইউডি ফুল সিলেবাস আর আজকে কিন্তু জাবি সার্কুলার দেওয়া হয়ে গেছে তো তোমরা সার্কুলারটা দেখে নিবা সার্কুলার নিয়ে একটা ভিডিও প্রকাশ করবো আমি আজকে রাতেই একটু পরে শুট করব আমাদের পেইড কোর্সে মানে সেকেন্ড টাইম কোর্সের ক্লাস আছে একটু পরে তো ওই ক্লাসটা নিয়ে আমি তোমাদের কি করব একটা ভিডিও শুট করে দিব যে কিভাবে আসলে অনেকে আছে তোমার সার্কুলারটা বুঝতেছে না তো কি কি ক্রাইটেরিয়া বা কি কি জিনিস আছে না আছে তো এগুলো আমি তোমাদেরকে ভিডিও শুট করে একটা রেকর্ড ভিডিও রাতে না দিলেও সকালে দিয়ে দিব তো একটু পরে পেইড কোর্সের ক্লাস তো ওই ক্লাস নিতে হবে এজন্য এর মাঝে কি হবে না নেওয়া সম্ভব হবে না আচ্ছা ইনশাআল্লাহ রেগুলার ক্লাস হবে তো সবাই একটু রেগুলার ক্লাসগুলো করবা দেখা যাক ভালো কিছু ইনশাআল্লাহ হবে কেমিস্ট্রি ক্লাস হবে আইকিউ এর ক্লাস হবে আর আইকিউ এর যে রেকর্ড ভিডিওগুলো দিচ্ছি সেগুলো একটু দেখে নিবা আইকিউ এর রেকর্ড ভিডিওগুলো নিজের দায়িত্বে দেখে নিবা আইকিউ এর লাইভ ক্লাসও হবে বাট পাশাপাশি আমরা আইকিউ গুলো মানে সাবজেক্টিভ ক্লাসগুলোর সাথে সাথে কি আমরা আইকিউ গুলোকে তোমাদের কি করতেছি প্যারালালি যাতে কমপ্লিট হয়ে যায় এটা চেষ্টা করতেছি ওকে তো এই পর্যন্ত রইলো আর যারা সেকেন্ড টাইম কোর্সের স্টুডেন্ট আছো ক্লাসটা 8:30-এ না হয়ে ক্লাসটা 9টায় হবে একটু অনেক বেশি টাইম রেস্ট নিতে হবে আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম